এটা কি ক্লিয়ার হবে না? এরকমই হবে। আচ্ছা, আসে না কেন? আসতেছে না। কোন পেজ থেকে দিছ? দাও, ওখান থেকে শুরু করি। আমি বের করো ততক্ষণে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ওয়ান শট এমসিকিউ ব্যাচ যেটা আমাদের, সেখান থেকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রের আমরা 2টা ক্লাস পাবো। এর মধ্যে আজকে আমরা প্রথম যে আমরা জানি যে আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রে আমাদের 6টা অধ্যায় রয়েছে। 6টা অধ্যায়ের মধ্যে প্রথম যে 3টি অধ্যায় রয়েছে, এই 3টি অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আজকে আমরা ক্লাসে সলভ করবো ইনশাল্লাহ। তোমরা যারা ক্লাসে যুক্ত আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই শীতের রাত্রিতে তোমরা যুক্ত আছো। আমিও তোমাদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। আমাদের ক্লাস রেডি, আমরা ক্লাসে চলে যাব। এর পূর্বেই তোমরা কে কোথা থেকে দেখতেছো ভাইয়াকে একটু জানায় দাও। হ্যাঁ, তাহলে অনেক ভালো লাগবে। হ্যাঁ, আচ্ছা, সুবর্ণা শিকদার বলছে ভাইয়া আমি ঢাকা থেকে। আচ্ছা সুবর্ণা শিকদার, ভাইয়া যে যে মাতটা টান দিছ, ভাইয়া বলে টান দিছ, এটা কি মাত জানো? এটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল, যেটা 4 আলিফ টানতে হয়। তো তুমি দেখতেছি যে মাদের দিকে খুব ভালো টান দিতে পারছো। আচ্ছা আচ্ছা, আব্দুল কাইয়ুম ভাইয়া আমি উপস্থিত, জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেক শীত বাইরে, আসলেই অনেক শীত। আমি স্বাভাবিকভাবে পাঞ্জাবি গায়ে দিয়ে ক্লাস নিই, তবে শীতের কারণে আজকে আমি জ্যাকেট গায়ে দিয়ে আমাকে ক্লাস নিতে হচ্ছে বাধ্য হয়ে। যে ইমা ইসলাম নারায়ণগঞ্জ থেকে, আলহামদুলিল্লাহ। আলিকা তাসমিন, আচ্ছা আচ্ছা, চমৎকার নাম, এই প্রথম শুনলাম। আলিকা তাসমিন কক্সবাজার থেকে, জি। খাদিজাতুল খুশবু, না, চমৎকার নাম, আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। রায়ান আহমেদ চিটাগাং থেকে, ওয়াজিহা সালেহ নোভা, বাহ, আপনাদের নামগুলো অনেক চমৎকার চমৎকার নাম। ইসরাত জাহান কুমিল্লা থেকে, জি। আচ্ছা, আমি পৃথিবী থেকে বলছি ভাইয়া। ভাই আপনার নামটা কি যেন? আপনি যে আইডির নামটা দিয়ে রাখছেন, এটা উচ্চারণ করতে তো দাঁত মুখ সব ভেঙে যাবে দেখতেছি। কম্বলের ভিতর থেকে দেখতেছি ভাইয়া। হ্যাঁ, কারিমা মিম, কম্বলের ভিতরে থাকো, সমস্যা নাই, তবে যতক্ষণই দেখবা, যতক্ষণ থাকবা মনোযোগ সহকারে দেখবা, এবং হচ্ছে যে যে প্রেক্ষাপটগুলো আসবে মানে এমসিকিউ এর আলোকে, এই প্রেক্ষাপটগুলো ভালো করে বোঝার চেষ্টা করবো, তাহলে যথেষ্ট। কম্বল থেকে বের হওয়ার দরকার নেই, এই শীতের দিনে কষ্ট করতে হবে না, কম্বলের ভিতরে থাকো। হ্যাঁ, জি। স্বর্ণা আফরিন নোভা ব্রাহ্মণবাড়িয়া থেকে, রোকাইয়া জান্নাত সিলেট থেকে, কুষ্টিয়া থেকে প্রভাতী আক্তার নদী, জি। সকলকে অসংখ্য ধন্যবাদ। এই গভীর রজনীতে, আমি বলবো গভীর রজনীতে, যেখানে সবাই যেখানে মানে ল্যাপের নিচে, কম্বলের নিচে উষ্ণতার খোঁজে ব্যস্ত, সে জায়গা থেকে তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ক্লাসে যুক্ত হয়ে গিয়েছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। কি কারিমা নাম না? আচ্ছা আচ্ছা, এটা কি ভাষা দিয়ে নামটা লিখছো ভাইয়া? তোমার আইডির নামটা কারিমা, এটা কেমনে উচ্চারণ হয়? মোহাম্মদ শাহিনুর নওগাঁও থেকে। নওগাঁও কোন থানা থেকে ভাইয়া? আমার বাসা নওগাঁ, আমার দাদার বাসা নওগাঁ, পৈতৃক সূত্রে আমার জেলা নওগাঁ, বুঝছো? সুরাইয়া নূর ভূমি, আমার কোনো ক্লাসে কেউ একটু কমেন্টের রিপ্লাই দেয় না ভাইয়ারা। আহারে ভাইয়ার কি দুঃখ।
সমস্যা নাই, তুমি ভাইয়া বেশি বেশি কমেন্ট করবা, আর হচ্ছে যে স্লাইডে যে আমাদের ইয়েগুলো থাকবে, কোশ্চেনগুলো থাকবে সলভের ক্ষেত্রে এমসিকিউ, বেশি বেশি উত্তর করবা। দেখি তোমার নামটা আজকে সবচেয়ে বেশি উচ্চারণ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, নাজিফা জাহান, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আব্দুল কাইয়ুম, আচ্ছা ভাইয়া, সুন্দর একটা নাম। কাইয়ুম শব্দের অর্থ হচ্ছে চিরস্থায়ী বা চিরঞ্জীব যাকে বলা হয়, আমি যতদূর জানি। আর আব্দুল শব্দের অর্থ হচ্ছে বান্দা, আব্দুল কাইয়ুম শব্দের অর্থ হচ্ছে চিরস্থায়ী যিনি তার বান্দা, এরকম অর্থ হতে পারে। আমি 100% শিওর না, তবে এরকম আর কি। আচ্ছা, শিহাব ইসলাম শিশির, তোমরা তো সবাই লেপের তলে ভাইয়া, আমি এখানে ল্যাপ কেমনে পাবো, কম্বল কেমনে পাবো? ওকে। জান্নাইত রমণী, আচ্ছা ভাইয়া কি জান্নাতের রমণী? বাহ, আমাকে কি দেখেন না? জি, চাঁপাইনবাবগঞ্জ থেকে সাদিয়া আফরিন আনিকা, শামবিন সুন্না। আচ্ছা ভাইয়া, ইকরা ইকরা ইসলাম না ভাইয়া, অনেক শীত। ওকে ভাইয়া, অনেক শীত, আপনারা লেপের তল থেকে বের হওয়ার দরকার নাই, কম্বলের নিচ থেকে বের হওয়ারও দরকার নাই। আপনারা লেপের নিচেই থাকেন, কম্বলের নিচেই থাকেন, উষ্ণ অবস্থায় থাকেন এবং আর ক্লাসে মনোযোগ হন। ওকে, তো চলেন ক্লাসটা শুরু করে দিই, বেশি দেরি করব না। আচ্ছা দেখেন, আমাদের কোর্সের নাম কি? ওয়ান শট এমসিকিউ ব্যাচ, যেটা আপনাদের জন্য ফ্রিতে আমরা হচ্ছে সেকেন্ড পত্র, যেটা প্রত্যেকটা সাবজেক্টের সেকেন্ড পত্র আমরা সলভ করতেছি। নাজিফা জানজি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবচেয়ে বেশি ভালো লাগতেছে এত রাত্রে আপনারা যে এই যে 150 জন 200 জনের মতন আমার লাইভে যুক্ত হয়েছেন, এখানে আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে, ঠিক আছে? যে এত রাত্রে যে আপনারা আছেন। না ভাইয়া, আমি কক্সবাজার বলতে কি, আমাদের এখান থেকে চলশিখি থেকে যখন ট্যুরে যাই তার দুদিন আগে আমি এক্সকারশনে গেছিলাম, সেটা বান্দরবন কেওক্রাডাং থেকে শুরু করে কক্সবাজার সেন্ট মার্টিন। এই কারণে আমি আমাদের টিমের সাথে আমি যাই নাই আর কি। হ্যাঁ, তো ইনশাল্লাহ যাব কখনো। আচ্ছা ভাই, আমরা শুরু করি, হ্যাঁ, আর দেরি না করি। দেখেন, আমাদের প্রথম অধ্যায় থেকে আমরা শুরু করব। আমাদের হচ্ছে ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্রের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে আজকে আমরা পড়ব। আচ্ছা, সুবর্ণা শিকদার, আমি কি চেয়ার থেকে পড়ে গেছি শীতের কারণে? আচ্ছা ভাইয়া, ভাইয়া হয়তো কষ্ট পেয়েছেন। ওকে ভাইয়া, সাবধানে থাকেন। মুক্তার আহমেদ, জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইয়া শুরু করে দিই। হ্যাঁ, দেখেন আমাদের ক্লাসটা হচ্ছে কি, যে ভারত এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত? ভারত এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত? ওকে, তাহলে এটা ঝটপট আপনারা উত্তর করেন। রাকিব, রাকিব, আচ্ছা জি, স্নেহা মেহরিন বলেছেন একের ক, ইকরা ইসলাম একের খ, উত্তর দক্ষিণে। আচ্ছা, ইকরা ইসলাম বলেছেন একের খ। ভাইয়া, একের খ এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত? উত্তর দিকটা দেখবেন। আচ্ছা, লামিয়া জুই বলেছেন একের খ, ইমা ইসলাম একের গ। আচ্ছা, আপনারা অনেকেই দেখতেছি ভুল অ্যান্সার করতেছেন। গ, খ মানে গ, ঘ, খ অ্যান্সার করতেছেন। আসলে অ্যান্সারটা আপনাদের অনেকেরই রং, ঠিক আছে? রাবে আক্তার মিম বলছেন গ, মানে দক্ষিণ পূর্বে। মূলত দক্ষিণ পূর্বে এটার অ্যান্সারটা এইভাবে না নিয়ে আমরা অ্যান্সারটা নিব হচ্ছে মধ্য দক্ষিণে, ঠিক আছে? দেখেন, আমাদের এশিয়া মহাদেশের মধ্য দক্ষিণে, অর্থাৎ আপনারা ভারত
এশিয়ার আমরা কি পড়েছিলাম, যখন আরব উপদ্বীপ পড়েছি ফার্স্ট পার্ট আপনারা যখন পড়েছেন, তখন দেখবেন যে এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত কি কোন অঞ্চলটা, সেটা হচ্ছে আরব উপদ্বীপ, ঠিক আছে। আর পূর্ব দিকে কি, আমাদের পূর্ব দিকে আমরা কি পাবো, এদিকে পূর্ব দিকে গেলে একদম যদি পূর্ব দিকে যাই তাহলে আমরা কি পাবো, চীনকে পাবো, হ্যাঁ, তারপর জাপানকে পাবো, এই দেশগুলোকে আমরা পাবো, ঠিক আছে। তো আর একদম মধ্য দক্ষিণে আমরা যদি এশিয়ার মাঝভাগটা চিন্তা করি, তাহলে মাঝভাগের একদম দক্ষিণ দিকটা, মানে কল্পনা করেন এটা এশিয়া মহাদেশ পুরোটাই, এদিকে আপনার আরব উপদ্বীপ, এদিকে হচ্ছে চীন, বিশাল চীন, এদিকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আর এটা হচ্ছে ভারত। তাহলে উত্তর দিকটা হচ্ছে উপরের দিক আর দক্ষিণ দিকটা হচ্ছে নিচের দিক। তাহলে আমরা অ্যান্সার করতে পারি যে ভারত উপমহাদেশ, ভারত এশিয়া মহাদেশের মধ্য দক্ষিণে অবস্থিত। ওকে, দক্ষিণ মানে নিচের দিক, আর এশিয়ার একদম মধ্যভাগ থেকে দক্ষিণ দিকে আরব উপদ্বীপ, হ্যাঁ ভারত মহাদেশে অবস্থিত। আরেকটু করেন, ছোট দেখা যাচ্ছে। আচ্ছা, ছোট দেখা যাচ্ছে বলতে, দাঁড়াও 1 মিনিট। রাকিব, একটু আসো। আচ্ছা, প্রথমে আপনারা আচ্ছা 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 ভাইয়া, নাম বলবেন, কিন্তু নাম বলে অনেক ভালো লাগে। ওকে 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 ওকে, ঠিক আছে ভাইয়া, যেহেতু আমাদের অনেক রাত হয়ে গিয়েছে, আমরা খুব বেশি লেন্দি করবো না, অলরেডি 18 মিনিট আমাদের হয়ে গিয়েছে, আমরা মাত্র একটা সলভ করছি, ঠিক আছে। না, এটা আমাদের দ্বিতীয় পত্র। ওকে, এটা আমাদের দ্বিতীয় পত্র, সুবর্ণ শিকদার। ওকে ভাইয়া, নাম বলবো। এইটা এই পাশে নিয়ে আসা যাবে না? বলতেছি যে আমি স্লাইড চেঞ্জ করতেছি না, ওটা এই পাশে নিয়ে আসা যাবে কি? ওই অপশনটা কেমনে? ওকে ওকে, তাহলে জুম করেন একটু। হ্যাঁ, বুঝছি, স্পষ্ট তো দেখা যাচ্ছে, তারপরেও কি জুম করার প্রয়োজন আছে? ওকে, আমরা আর লেনদেন না করি ভাইয়া। সানজিদা কুইন এবং রোকেয়া আক্তার, জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাহলে প্রথম অ্যান্সারটা আপনারা অনেকে ভুল দিয়েছেন, এটা কখনোই ভুল দিবেন না, আপনাদের এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এশিয়া মহাদেশের মধ্য দক্ষিণে অবস্থিত ভারত উপমহাদেশ, অর্থাৎ বা ভারত আমরা বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী স্লাইডে যাই। দেখেন, আরবদের সিন্ধু বিজয়ের সময় মুসলিম বিশ্বের খলিফা কে ছিলেন? অর্থাৎ আরবরা যখন সিন্ধু বিজয়, অর্থাৎ এই ভারত উপমহাদেশে যখন প্রথম আচ্ছা ভাইয়া, এটা যেহেতু আমি নোট থেকে পড়াচ্ছি, তো মানে এই অপশানে এটা জুম করাটা খুব কষ্ট। পরবর্তী স্লাইডে ইনশাল্লাহ আমি ফ্রন্টটা একটু বড় করে নিব, ঠিক আছে ভাইয়া। আজকে যেহেতু জুম করে পড়াচ্ছি, এই জন্য একটু ছোট হয়ে যাচ্ছে। ওকে, আশা করি দেখতে পাওয়ার কথা। আচ্ছা, আরবদের সিন্ধু বিজয়ের সময় মুসলিম বিশ্বের খলিফা কে ছিলেন? অর্থাৎ আমরা দেখি 712 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই সিন্ধুর যেই দেবল বন্দর, এই বন্দরে মুসলিম শাসক কে আসে? হাজ্জাজ বিন ইউসুফের জামাতা আমরা দেখতে পাই মোহাম্মদ বিন কাসিম, ঠিক আছে। তো সেই সময়ে আরবের, অর্থাৎ আরব যেটা আমাদের উমাইয়া খিলাফত চলতেছিল 700 খ্রিস্টাব্দের দিকে, সেই উমাইয়া খিলাফতের শাসক কে ছিলেন? হ্যাঁ, এই অ্যান্সারটা তোমরা অনেকে করেছে 2 এর খ, হাজ্জাজ বিন ইউসুফ বলেছে অনেকে, আব্রাহাম খান, জান্নাতুল নিহা, সুমাইয়া, শেখ ফারজানা, রাইয়া, রোকাইয়া। না ভাইয়া, আপনাদের সকলের অ্যান্সারই রং, ঠিক আছে। হাবিব বলেছে 2 এর ক, ঠিক আছে। রোজিনা হোসেন 2 এর ক। হ্যাঁ, দেখেন, আরবদের সিন্ধু বিজয়ের সময় মুসলিম বিশ্বের খলিফা কে ছিল? মুসলিম বিশ্ব মানে বুঝতেছেন, তৎকালীন যে খিলাফতটা ছিল, সেই খিলাফতের খলিফা কে ছিল? ওকে, হ্যাঁ, আপনারা হাজ্জাজ বিন ইউসুফ যেটা বলেছেন, এটা একদিক দিয়ে কারেক্ট। সেটা হচ্ছে যদি প্রশ্ন আসতো যে
তৎকালীন সময়ে আরব বিশ্বের যেই পূর্বাঞ্চলীয় বা হচ্ছে পারস্য, যেটা পূর্বাঞ্চলের প্রাদেশিক শাসককর্তা কে ছিল? যদি বলতো আরব বিশ্বের প্রাদেশিক শাসনকর্তা কে ছিল, তাহলে হতো হাজ্জাজ বিন ইউসুফ। কিন্তু তৎকালীন খলিফা ছিলেন খলিফা আল ওয়ালিদ। ঠিক আছে, তৎকালীন খলিফা কে ছিলেন? খলিফা আল ওয়ালিদ। তাহলে আপনি যেটা 2-এর বি বলেছেন, 2-এর বি অ্যান্সার রং। ঠিক আছে, এটা কে বলছে? 2-এর খ খ বারবার কে বলছে? এটা মায়ের দিতে হবে, সুবর্ণা শিকদার। 2-এর খ, মানে এত কনফিডেন্সের সাথে যদি আপনারা রং অ্যান্সার করেন, তাহলে তো মানে পরীক্ষায় A+ পাওয়া খুব কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, যেটার ভিত্তি করে আপনারা বলছেন সেটা আরেকবার বলে দিই আমি। তৎকালীন সময়ে মুসলিম বিশ্বের যে খিলাফত ছিল, সেই খিলাফতটা ছিল উমাইয়া খিলাফত, 700 খ্রিস্টাব্দের দিকে। সেই উমাইয়া খিলাফতের খলিফা ছিল খলিফা আল ওয়ালিদ। ওয়ালিদের 2জন প্রাদেশিক শাসনকর্তা ছিল, একটা হচ্ছে পশ্চিমাঞ্চলীয় শাসনকর্তা প্রাদেশিক, আরেকটা হচ্ছে পূর্বাঞ্চলীয়। মুসা ইবনে নুসাইর ছিল পশ্চিমাঞ্চলে, আর পূর্বাঞ্চলে কে ছিলেন? হাজ্জাজ বিন ইউসুফ। অর্থাৎ যে মেসোপটেমিয়া ছিল, ইরাক, ইরান, এই অংশের শাসনকর্তা ছিল হাজ্জাজ বিন ইউসুফ। মাথায় রাখেন, প্রাদেশিক শাসনকর্তা ছিল হাজ্জাজ বিন ইউসুফ, আর খিলাফতের খলিফা ছিল কে? খলিফা আল ওয়ালিদ। ওকে, এটা আর ভুল করবেন না। আচ্ছা, পরবর্তীতে যাই। দেখেন, কত শতাব্দীতে ভারতবর্ষে মুসলিম আধিপত্যের সূচনা হয়? কত শতাব্দীতে ভারতবর্ষে মুসলিম আধিপত্যের সূচনা হয়? দেন, এটা অ্যান্সার দেন। কত শতাব্দীতে ভারতবর্ষে মুসলিম আধিপত্যের সূচনা হয়? দ্রুত অ্যান্সার দেন। হ্যাঁ, আমি কমেন্ট পড়বো না, জাস্ট এটা অ্যান্সার দেন, তারপরে আমি বলতেছি। আচ্ছা, এটা কে? এটা প্রীতি বলেছ যে 3-এর 1। ওকে, প্লুমেরিয়া আলবা বলেছ 3-এর এ, আদিবা এ। ওকে, এই যে দেখো, সুমাইয়া ইসলাম বলেছে 3-এর ঘ, মানে অষ্টাদশ। অষ্টাদশ মানে বুঝতেছো? অষ্টাদশ মানে কি? 1800 শতাব্দী, যেটা বুঝাই। আর এখানে আছে কি? অষ্টম মানে হচ্ছে 8, অষ্টম মানে হচ্ছে 8, আর অষ্টাদশ মানে হচ্ছে 18, দ্বাদশ মানে 12, একাদশ মানে 11। সেই জায়গা থেকে তুমি যদি এখন অ্যান্সার করো যে কত শতাব্দীতে ভারতবর্ষে মুসলিম আধিপত্যের সূচনা হয়, সেই জায়গাতে তুমি যদি অষ্টাদশ বলো ভাইয়া, বিশাল বড় একটা জিরো পাবা। হ্যাঁ, না, বিশাল বড় দিবে না, তোমাকে ছোট করেই দিবে। তুমি এত বড় জিরো পাওয়ার মতো অ্যান্সার করো নাই। ঠিক আছে, দেখো কোন শতাব্দীতে ভারতবর্ষে মুসলিম আধিপত্যের সূচনা হয়? সেটা হচ্ছে ভারতবর্ষের সর্বপ্রথম কোনো মুসলিম শাসনের অধীনে কোনো সেনাপতি এখানে অভিযান পরিচালনা করে এবং জয়লাভ করে, সেটা হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফের জামাতা। সেটা কত সালে? প্রথমত 711, তারপর হচ্ছে 712। তাহলে 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেম সর্বপ্রথম এই ভারতের সিন্ধুর দেবল বন্দরে, হ্যাঁ, রাজা দাহিরের এগেনস্টে কি অভিযান পরিচালনা করলেন এবং এখানে যুদ্ধে জয়ী হন। সেটা কত সালে? 712। তাহলে এখন দেখো যে তোমার এই জিনিসটা একটু বুঝতে হবে যে এখানে যদি সপ্তম থাকতো তাহলে কনফিউশন লেগে যেত। ঠিক আছে, শতাব্দী বলতে কি বুঝাই? দেখো, এখানে বলা হচ্ছে কত শতাব্দীতে। মূলত এখন আমরা কত শতাব্দীতে আছি? আমাদের চলতেছে 2026 সাল। তার মানে আমরা হচ্ছে একবিংশ শতাব্দীতে আছি। মানে 2000 সাল এখান থেকে শেষ হয়ে গিয়েছে। 2000 সাল যখন থেকে 2000 সাল পড়ে গেছে, মানে 1999 সাল শেষ, তখন থেকে 21বিংশ শতাব্দী শুরু। ওকে, সেই দিক থেকে আমি বলি যে 712 খ্রিস্টাব্দ মানে হচ্ছে অষ্টম যেটা শতাব্দী, অষ্টম শতাব্দীর শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে, ওকে, পরবর্তীতে যাই। আচ্ছা, ভারতের দ্বিতীয় পর্যায়ে মুসলিম অভিযানের নেতৃত্ব দেন কে? ঠিক আছে, প্রথম পত্রে তোমাদের 3টা আলোচনা ছিল। 3টা আলোচনার মধ্যে প্রথম দিন ছিল মোহাম্মদ বিন কাসেম 712 খ্রিস্টাব্দে, তারপরে আসে সুলতান মাহমুদ 1000 খ্রিস্টাব্দে, তারপরে আসে 1100 খ্রিস্টাব্দের দিকে মোহাম্মদ ঘুরি। ওকে, তাহলে দ্বিতীয় পর্যায়ের মুসলিম অভিযানের নেতৃত্ব দেন কে? সুলতান মাহমুদ। ওকে,
তারপর আসো, গজনী বংশ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? ভারত উপমহাদেশে যে দ্বিতীয় মুসলিম শাসন মানে মুসলিম হিসেবে যে অভিযান পরিচালনা করেন সেটা হচ্ছে সুলতান মাহমুদ। তিনি কোন বংশোদ্ভূত ছিলেন ভাইয়া? তিনি বংশোদ্ভূত ছিলেন গজনী বংশোদ্ভূত। এই গজনী বংশোদ্ভূতের প্রতিষ্ঠাতাকে সবুক্তগিন, সুলতান মাহমুদের পিতা। এই গজনী বংশ প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? এই গজনী বংশ প্রতিষ্ঠিত হয়েছিল 900। আচ্ছা, মার্জি আক্তার মিম, বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট। ওকে ভাইয়া, ক্লাসে মনোযোগ দেন। 5 গজনী বংশের প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? হ্যাঁ, এই যে স্নেহা মেহেরিন বলেছো 977। হ্যাঁ, গুড। পরের কোশ্চেনে যাই, দেখো পৃথ্বীরাজ কোন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা? পৃথ্বীরাজ কোন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা? তোমরা এটা অ্যান্সার করো, ততক্ষণে আমি একটু পানি খেয়ে নিই। দেখো, পৃথ্বীরাজ সম্পর্কে কোশ্চেন হয়েছে যে পৃথ্বীরাজ কোন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। তোমরা পৃথ্বীরাজের নাম মনে রাখার ক্ষেত্রে এভাবে মনে রাখবা যে তার নাম হচ্ছে পৃথ্বীরাজ চৌহান, অর্থাৎ তিনি চৌহান বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। এভাবে মনে রাখলে মনে রাখতে পারবা পৃথ্বীরাজ চৌহান। ওকে, তারপরে আসো, হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন খলিফা আল ওয়ালিদের। এই যে তোমরা যে প্রথম যে কোশ্চেনটা ভুল, দ্বিতীয় কোশ্চেনটা যেটা ভুল করছো সেটার উত্তর এখান থেকে নাও। হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন খলিফা আল ওয়ালিদের পূর্বাঞ্চলের শাসনকর্তা, পশ্চিমাঞ্চলের শাসনকর্তা, সিন্ধু অঞ্চলের শাসনকর্তা নাকি পারস্যের শাসনকর্তা? দেখো, পারস্য বললে শুধুমাত্র ইরাক এবং ইরান বুঝাবে। কোশ্চেন এই অপশনগুলো ভালো করে তোমরা উপলব্ধি করবা। পারস্য বলতে শুধুমাত্র ইরাক এবং ইরান বুঝাবে। তবে আবার যদি সিন্ধু অঞ্চল বলো তাহলে ভারতের যে সিন্ধু নির্দিষ্ট একটা জায়গা বুঝাবে। পশ্চিমাঞ্চলের শাসনকর্তা বললে তোমার ভারত যে আরব উপদ্বীপ ছিল, এই আরব উপদ্বীপের যে মানে পশ্চিমের যে এগুলো ছিল, বিশেষ করে তোমার আফ্রিকা মহাদেশ থেকে শুরু করে স্পেন থেকে শুরু করে এই অঞ্চলগুলো। হ্যাঁ, তাহলে পূর্বাঞ্চল বলতে তোমার এই যে মধ্যপ্রাচ্য এবং হচ্ছে যেটা আমরা দেখলাম যে হাজ্জাজ বিন ইউসুফ এই মেসোপটেমিয়া যে অঞ্চল পূর্বাঞ্চল এটার শাসনকর্তা ছিল। তাহলে তোমরা অনেকে অ্যান্সার করেছো, হিমেল বলেছো ক, তারপরে হচ্ছে মোসাম্মদ সুমাইয়া বলেছো ক। ওকে ওকে ওকে, আচ্ছা স্নিগ্ধা রানী আচ্ছা ওকে 7 সি বলেছো তুমি আব্দুল কাইয়ুম, যে সিন্ধু অঞ্চলের শাসনকর্তা। না ভাইয়া, এটা অ্যান্সার রং, আপনার অ্যান্সার হয় নাই। 4টা থেকে যেটা উত্তর সেটা হবে, তোমাকে মাইর দিতে হবে। তোমার নামটা কি বললাম আমি ভুলে গেছি, তোমাকে মাইর দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন খলিফা আল ওয়ালিদের পূর্বাঞ্চলের শাসনকর্তা। এগুলো যেন কোনোভাবেই ভুল না যায়, এগুলো বারবার কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছে। আচ্ছা, মোহাম্মদ বিন কাসিম যখন সিন্ধু আক্রমণ করেন তখন সিন্ধুর রাজা কে ছিলেন? সিন্ধুর রাজা কে ছিলেন? আচ্ছা, পড়েন না কমেন্ট ভাইয়া, পাপ হবে তোমার। তাহলে তোমরা দেখো ভাইয়া, তোমরা কতটা পিছায় আছো যে একটু ডিপ থেকে কোশ্চেন করার ফলে তোমরা কিন্তু রং অ্যান্সার করতেছো। হ্যাঁ, তো তোমাদের ক্ষেত্রে আমি বলে রাখি যে আমাদের কিন্তু FRB 4.0 কোর্স রয়েছে। এই MCQ সলভ ক্লাসে আমি শুধুমাত্র তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি, বলে দিয়ে তোমার মানে প্রেক্ষাপট বলে দিয়ে শেষ করে দিচ্ছি। তোমরা যদি আমাদের এখনো যাদের প্রিপারেশন ভালো মতন হয় নাই, ভালো মতন নিতে পারো নাই তোমাদের পরীক্ষার আগে, তোমরা কিন্তু আমাদের FRB 4.0 কোর্সে ভর্তি হতে পারবা। এখানে তোমাদের বিগত সনের সব বোর্ড এক্সামের যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো সলভ করে দেওয়া হবে। সিকিউ সলভ করতে পারবা এবং সিকিউ হচ্ছে তোমরা পরীক্ষা দিতে পারবা। সিকিউ তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে, সিকিউ পরীক্ষা নেওয়া হবে, বুঝছো, ওয়েবসাইটের মাধ্যমে। এছাড়া তোমাদের হচ্ছে যে সিকিউ MCQ এগুলো সাজেশন দেওয়া হবে। আর তোমরা তো লাইভ ক্লাস পাবা এই বছর এবং পরের গত বছরে যে রেকর্ডেড ক্লাসগুলো আছে এগুলো দেখার সুযোগ পাবা। আরও বেশ কিছু ফিচার্স রয়েছে আমাদের, তোমরা চাইলে কিন্তু আমাদের FRB 4.0 কোর্সে ভর্তি হতে পারো। তাহলে আদিবা ভাইয়া, আমি ইসলামিক হিস্ট্রি পাই না, সমস্যা নেই ভাইয়া,
আমি আছি তোমাদের সাথে, তোমাদের আদনান সাইদ মাহাদি ভাইয়া আছি তোমাদের সাথে, কোনো সমস্যা নাই। এটা আহামরি এমন কোনো কঠিন সাবজেক্ট না যে তোমরা পারবা না। ওকে, তাহলে দেখো, মোহাম্মদ বিন কাসিম যখন সিন্ধু আক্রমণ করেন তখন সিন্ধুর রাজা কে ছিলেন? তৎকালীন সময়ে সিন্ধুর রাজা ছিলেন হিন্দু রাজা, রাজা দাহির। তারপর আসো, মোহাম্মদ বিন ঘুরির আমলে প্রথম তরাইনের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? তাহলে তরাইন নামক প্রান্তরে আমরা দুটো যুদ্ধ পাই, একটা হচ্ছে তরাইনের প্রথম যুদ্ধ, আরেকটা হচ্ছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ। ওকে, সেই তরাইনের প্রথম যুদ্ধে দেখা যায় যে শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি কি হয়, প্রথম যুদ্ধে পরাজয় বরণ করে। তার পরের বছরই দেখা যায় যে তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি এই ভারতবর্ষের কি হয়, এখানে জয়যুক্ত হয়, বিজয়ী লাভ হয়। বিজয়ী হওয়ার পরে কিন্তু এখানে তিনি একটা স্বাধীন মুসলিম সাম্রাজ্য গড়ে তুলতে সচেষ্ট হন। ওকে, তাহলে মোহাম্মদ ঘুরি তরাইনের প্রথম যুদ্ধে কত সালে সংঘটিত হয়? সেটা হচ্ছে 1191 এবং 1192। ঠিক আছে, 92 হচ্ছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ এবং 91 হচ্ছে তরাইনের প্রথম যুদ্ধ। এগুলো মাথায় রাখবা, ঠিক আছে। এখন আসো, সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে সোমনাথ মন্দির বিজয় করেন? সুলতান মাহমুদ ভারতবর্ষে 17 বার আক্রমণ করেন, 16তম বার তিনি এই সোমনাথ মন্দিরটা আক্রমণ করেন, যেটা গুজরাটে অবস্থিত। এই সোমনাথ মন্দির তিনি কত সালে? এই যে দেখো, এইচ.এম. নয়ন, তুমি বলেছো 1190। ভাইয়া এইভাবে ভুল করলে তো হবে না ভাইয়া, কনফিডেন্সের সাথে ভুল করতেছো, তাহলে তো সমস্যা। 1191 এবং 1192, ঠিক আছে। আচ্ছা, ইকরা কি বলেছ? 1027। এটার অ্যান্সার হবে 1000। আচ্ছা, আহনাফ সাইদ বলেছ 1027। না ভাইয়া, অ্যান্সার হচ্ছে, এটা কে বলেছ? স্নিগ্ধা রানী বি বলেছ 1026। হ্যাঁ, স্নিগ্ধা রানী তুমি রাইট অ্যান্সার দিছো ভাইয়া, অ্যান্সার হচ্ছে বি 1026। ঠিক আছে, তারপরে আসো, ভারতবর্ষে সর্বপ্রথম স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? মোহাম্মদ বিন কাসেম, বখতিয়ার খলজি, সুলতান মাহমুদ, মোহাম্মদ ঘুরি। এটার অ্যান্সার হচ্ছে, এই অ্যান্সার যদি তোমরা ভুল করো তাহলে বুঝবো যে তোমাদের প্রথম অধ্যায় কোনোভাবেই তোমাদের পড়াশোনা হয় নাই। ঠিক আছে, ওকে স্যার, এগুলো কি লিখে রাখবো প্লিজ বলবেন। ভাইয়া লিখে রাখাটা জরুরি না, জরুরি বিষয় হচ্ছে যে তোমরা তো প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ পড়াশোনা করছো নাকি, যারা এবার এইচএসসি 26 পেজে পরীক্ষা দিবা, তো তোমরা তো এখানে রিভিশন দিবা, দেখার সাথে তোমাদের তো মাথায় চলে আসবে, এটা তো ওই ঘটনা, এটা তো এই কাহিনী, এটা তো এই সাল, এটা তো অমুকের পিতা অমুক, তাই না? এইগুলো তো চলে আসার কথা যদি তোমাদের পড়াশোনা হয়ে থাকে। আর যদি না হয়ে থাকে তাহলে তোমাদের কাছে হচ্ছে নতুন লাগবে এই পড়াশোনাগুলো। ঠিক আছে, তো সেই জন্যই বলতেছি, তোমাদের যাদের পড়াশোনা আছে তারা তো সলভ করবা, আর যাদের পড়াশোনা নাই তারা তোমরা আমাদের এফআরবি কোর্সে ভর্তি হয়ে যাও। সেখানে তোমাদের কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি তোমাদেরকে আবার পড়ানো হবে। ঠিক আছে, অতি অল্প সময়ের মধ্যেই। জি, 11-র হ্যাঁ, নয়ন বলেছো ইমা ইসলাম 11 ক বলেছো, এটা কেমনে ভাইয়া? মোহাম্মদ বিন কাসেম কিভাবে ইমা ইসলাম, এই এত বড় রং অ্যান্সার দেওয়া তো তোমার কাছে আশা করি নাই। ঠিক আছে, হ্যাঁ, অ্যান্সার হবে মোহাম্মদ ঘুরি। আমার সময় স্বল্পতা না থাকলে আমি প্রত্যেকটা প্রশ্নে আমি হচ্ছে প্রেক্ষাপট তোমাদের সামনে আলোচনা করতাম, এতে করে তোমাদের উপকার হইতো। বাট সময় হচ্ছে সংকুলান, আমার প্রায় 120টার মতন এমসিকিউ আছে, 3টা অধ্যায় মিলে শেষ করতে হবে। ঠিক আছে, তো সুতরাং আমি জাস্ট বলে যাচ্ছি, তোমাদের প্রশ্ন থাকলে বলতে পারো যে ভাইয়া এটা কেন, কারণটা কি, এটা একটু বলতে পারো, প্রশ্ন করলে আমি বলবো, এছাড়া আমি আর বলতেছি না। ঠিক আছে, আচ্ছা দেখো, গজনী বংশের প্রতিষ্ঠাতা কে? গজনবী সুলতান মাহমুদ ছিলেন গজনবী বংশোদ্ভূত। ঠিক আছে, এই গজনবী বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কে? সবুক্তগিন। সুলতান মাহমুদের পিতা হচ্ছে সবুক্তগিন। ওকে, আর ভাইয়া যেটা বলেছো এটা লিখে রাখবো কিনা, তোমাদের যে ভিডিওটা থেকে যাবে পেজে, এই ভিডিওটা এখন তো লিখতে পারবো না, সময় নাই। তোমাদের যেহেতু পিডিএফ দেওয়া হবে না, যেহেতু এটা ফ্রি ক্লাস, পিডিএফ দেওয়া হবে না, তোমরা ক্লাস শেষে ভিডিও দেখে দেখে তোমরা এগুলো সলভ করতে পারবে আরেকবার করে। ইভেন যদি পারো তাহলে নোট করে রাখবা, ইনশাল্লাহ তোমার পরীক্ষায় অনেকটাই কাজে দিবে। হ্যাঁ, আচ্ছা দেখো, গজনবী বংশের প্রতিষ্ঠাতা কে? গজনবী বংশ 977 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত গজনবী বংশ, এটার প্রতিষ্ঠাতা হচ্ছে সবুক্তগিন, যিনি সুলতান মাহমুদের পিতা ছিলেন। আচ্ছা দেখো, উদ্দীপক পড়ো, 13-14 নম্বর প্রশ্নের উত্তর দাও।
14 বছর বয়সে বিয়ে হয় মিনতির। এরই মধ্যে কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে তার স্বামী মারা যায়। স্বামী মারা যাওয়ার পর মিনতিকে চিতায় আত্মাহুতি দিতে হয়। উদ্দীপকের ঘটনাটি প্রাচীন ভারতের কোন অবস্থা নির্দেশ করে? প্রাচীন প্রাচীন ভারতে তৎকালীন সময়ে কুসংস্কার বৃদ্ধি ছিল এবং হিন্দু সভ্যতায় হিন্দু কৃষ্টি কালচার এবং হিন্দুদের যেই মানে একটা কুসংস্কৃতি, এটাতে অনেকটাই তারা অভ্যস্ত ছিল। তার মধ্যে একটা ছিল কি, এই যে সহমরণ বা সতীদাহ প্রথা। মানে কথা ছিল এমন যে বিবাহ হবে একজনের, মানে বিবাহ হবে জীবনে একবার। তোমার স্বামী যদি মারা যায় কোনো স্ত্রীর, সে যত কম বয়সী হোক কিনা, মনে করো যে তোমাদের বয়স এখন 19-20 বা 20-21, এই বয়সের একজন মানে মানে তরুণ যৌবনা একজন মেয়ে তরুণী যৌবনাপ্রাপ্ত একজন মেয়ে, এই সময় যদি তার কোনো একটা ছেলের সাথে বিয়ে হয়, বিয়ে হওয়ার পর সেই ছেলে যদি মারা যায়, তাহলে তৎকালীন সময় হিন্দু কৃষ্টি কালচার অনুযায়ী সেই মৃত স্বামীর সাথে একই চিতায় সেই স্ত্রীকে পুড়িয়ে দেওয়া হতো। হ্যাঁ, কারণ হচ্ছে তাদের এরকম একটা কুসংস্কার ছিল যে বিবাহ হবে একবার, ঠিক আছে, জীবন মরণ একবার, বিবাহ হবে একবার, এরকম একটা তাদের কুসংস্কৃতি ছিল। এটি ছিল সামাজিক অবক্ষয়। সেই দিক থেকে 13 নম্বরের উত্তর হবে, এটা কোন দিকে অবস্থান করে? সামাজিক অবক্ষয়ের দিকে, ঠিক আছে। আচ্ছা, তারপরটাতে আসো, যে মিনতির পরিণতির জন্য তৎকালীন সময়ের কোন বিষয়টি দায়ী? দাস প্রথা, পণ প্রথা, সতীদাহ প্রথা, বর্ণভেদ প্রথা। এটা মূলত হচ্ছে হ্যাঁ ভাইয়া, পিডিএফটা সাধারণত আমাদের ফ্রি ব্যাচে পিডিএফটা দেওয়া হয় না। ফ্রি ব্যাচে পিডিএফ, আপনারা যদি পেইড ব্যাচে ভর্তি থাকেন তাহলে পিডিএফটা পেয়ে যাবেন। যারা ওয়ান শট এমসিকিউ সলভ ক্লাসে যারা ভর্তি ছিলেন তারা পিডিএফটা পাবেন। আর হচ্ছে যারা আপনারা পরবর্তীতে এই যে আমাদের FRB 4.0 কোর্সে ভর্তি হবেন, তারা পিডিএফ সহ বিগত সালের কোশ্চেন সলভ পেয়ে যাবেন। হ্যাঁ, এটা হচ্ছে সতীদাহ প্রথা। এটা আমি সময় না বাড়াই। তারপরে আসো, ভারতবর্ষের প্রাচীনতম আদিবাসী কারা? এই দেখো, এটা কত সালে? 21 সাল, 18 সাল, 17 সাল, মানে একাধিকবার কোশ্চেনে আসছে। ভারতবর্ষে যে আমরা পড়াশোনা করেছি প্রথম অধ্যায়, যারা পেইড ব্যাচে আসো তারা বলতে পারবা ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন আদিবাসী হচ্ছে কারা? তারা হচ্ছে দ্রাবিড়। তারপর আসো, মুসলিমদের ভারত আগমনের আগে বাংলা বিহারের কোন বংশের শাসন প্রতিষ্ঠিত ছিল? মানে মুসলিমদের ভারত আগমনের আগে বাংলা ও বিহারে কোন বংশের শাসন প্রতিষ্ঠিত ছিল? এটা দেখো, পাল বংশ, সেন বংশ, গুপ্ত বংশ, মৌর্য বংশ। এই জিনিসটা একটু দেখো যে মুসলমানরা ভারতবর্ষে যে আগমন করে, এর আগে বাংলা কাদের অধীনে ছিল? এটা কোন বংশের অধীনে ছিল ভাইয়া? এটি ছিল সেন বংশের অধিভুক্ত, ঠিক আছে, রাজা লক্ষণ সেন। পরবর্তীতে আসো, ক্ষত্রিয়দের পেশা কি? ক্ষত্রিয়দের পেশা কি? এখানে একটা বিষয় দেখো, তৎকালীন মানে হিন্দুদের যে সমাজ ছিল, সমাজ ব্যবস্থায় বর্ণভেদ প্রথা ছিল। এই বর্ণভেদ প্রথায় মানুষকে 4 ভাগে ভাগ করা হতো। একটা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, আর আরেকটা কি যেন আছে, মানে আমার খেয়াল আসতেছে না। এর মধ্যে হচ্ছে ব্রাহ্মণ যারা, তারা পূজা অর্চনা করতো এবং সমাজের উঁচু পদের যারা ছিল। ক্ষত্রিয় যারা হচ্ছে যারা যুদ্ধ করতো। হ্যাঁ, ক্ষত্রিয় যারা ছিল তারা হচ্ছে যুদ্ধ করতো। এরপরে যারা আর যারা ছিল তাদের মধ্যে কৃষিকাজ যারা করতো, এরা ছিল একটা পার্ট। 4 ভাগে ভাগ করা হতো, ঠিক আছে। তাহলে ক্ষত্রিয়দের পেশা ছিল কি? ক্ষত্রিয়দের পেশা ছিল হচ্ছে যুদ্ধ করা, ঠিক আছে। আর যারা শূদ্র ছিল, যেটা বললাম সবচেয়ে নিচু জাত, এই শূদ্ররা কি করত? যারা হচ্ছে এই যে চুল কাটাতো, নাপিত, কর্মকার, বা হচ্ছে যারা মানে এই টাইপের নিচু শ্রেণীর যারা, তাদেরকে বলা হতো শূদ্র, ঠিক আছে। পরবর্তী ক্লাসে আসো, স্লাইডে আসো। ভারতের কোন অঞ্চলে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়? একদম সহজ সহজ প্রশ্ন, তোমরা কিন্তু একটু শুধু হচ্ছে মনোযোগ দিয়ে দেখবা, তাহলে পেরে যাবো। দেখো, ভারতের কোন অঞ্চলে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়? ভারতের সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় কোথায়? 712 খ্রিস্টাব্দে সিন্ধুর দেবল বন্দরে মোহাম্মদ বিন কাসিম হাজ্জাজ বিন ইউসুফের জামাতা আর খলিফা ওয়ালিদের শাসন আমলে এই ভারতের সিন্ধু প্রদেশে সর্বপ্রথম মুসলিম অভিযান পরিচালনা করেন এবং এই সিন্ধু প্রদেশে সর্বপ্রথম মুসলমানরা বিজয় লাভ করে। ওকে, তাহলে 18 ক, এটা কি অ্যান্সার দিয়েছে? সালসাবিলা হক 18 এ, হ্যাঁ বৈশরে ছিল, ঠিক আছে।
ওকে ভাইয়া, একটু সাইডে দাঁড়ান। ঠিক আছে, তোমাদের ভাইয়া একবারে সাইডে দাঁড়িয়ে গেছে, আর সমস্যা নাই, তোমরা এখন পুরো স্লাইড দেখতে পাবো। ঠিক আছে, তারপরে আসো। 18 ক যারা অ্যান্সার দিয়েছো, ফারিয়া আক্তার, সুমাইয়া, হ্যাঁ সঞ্জিতা কুইন, ওকে 18। তারপরে আসো, সিন্ধু অভিযানের প্রত্যক্ষ কারণ কোনটি? সিন্ধু যে অভিযান পরিচালনা করে এটার প্রত্যক্ষ কারণ কি? দেখো কারণ কি কি আছে। খলিফার নির্দেশ, দাহিরের দুঃশাসন, রাজা দাহিরের দুঃশাসন, বিদ্রোহীদের আশ্রয়দান এবং জলদস্যু কর্তৃক জাহাজ লুণ্ঠন। হ্যাঁ, এটা হচ্ছে সিন্ধুর দেবল বন্দরে জলদস্যু দ্বারা জাহাজ লুণ্ঠন হয়, এই কারণেই মূলত এটাই প্রত্যক্ষ কারণ সিন্ধু অভিযানের। ঠিক আছে, পরবর্তীতে আসো, সূর্যদেবী এবং পরিমল দেবী কে ছিলেন? রাজা দাহির, হিন্দু রাজা যিনি ছিলেন রাজা দাহির, এই রাজা দাহিরের দুজন কন্যা ছিল। হ্যাঁ ভাইয়া, এমসিকিউ এক্সাম হবে আপনাদের, সমস্যা নেই। এই যে ভাইয়া কোশ্চিন ঘুরাই পেঁচাই দিলে আর বুঝি না ভাইয়া, তোমাকে তো, তুমি তো আর ছোট নাই, ক্লাস 3-4 এর বাচ্চা না যে তোমাকে হচ্ছে এক কথায় অ্যান্সার দিবে, তাই না? তোমাকে একটু ঘুরাইয়ে দিবে। যেমন আমরা জানি যে সিন্ধুতে সর্বপ্রথম মুসলিম আক্রমণ হয়, তো বলছে যে ভারতের সর্বপ্রথম মুসলিম আক্রমণ হয় বা মুসলিমদের হাতে কোন অঞ্চলটা হয়, যেমন সিন্ধু দিয়ে দিছে, তাই না? তো এইভাবে একটু ঘুরাই পেঁচাই দিবে। যেমন এই প্রশ্নটা দেখো, সূর্যদেবী পরিমল দেবী কে ছিলেন? সেটা ছিল রাজা দাহিরের দুজন কন্যা ছিল। ঠিক আছে, তারপর আসো, বাংলায় কত খ্রিস্টাব্দে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়? বাংলা মানে বুঝতেছো, বাংলা মানে হচ্ছে যে ভারতবর্ষ না, আমাদের যে বঙ্গদেশ এবং বিহার, এই বিহারে কত সালে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে কত সালে? সেটা হচ্ছে 1204 সালে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এই বাংলা আক্রমণ করে যখন এখানে জয়ী হন, তখন থেকে এই বাংলাতে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। তারপর আসো, আরব কর্তৃক সিন্ধু বিজিত হয় কত খ্রিস্টাব্দে? একদম সহজ প্রশ্ন, দেখো 22-এ আসছে, 21-এ আসছে, 15-তে আসছে। ঠিক আছে, প্রতি বছর এই কোশ্চিনটা আসছে। তাহলে আমরা কি দেখলাম? আরব কর্তৃক সিন্ধু বিজিত হয় কত খ্রিস্টাব্দে? 712 খ্রিস্টাব্দে। রাকিব, লাইন নাই তো, ওটাতে দেখা যাচ্ছে চলতেছে। ওকে, আমরা তাহলে পরবর্তী স্লাইডে যাই। দেখো, সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? দেখো, সিন্ধু, দিল্লি, গুজরাট, লাহোর। সোমনাথ মন্দির হচ্ছে ভারতবর্ষের সুলতান মাহমুদ 17 বার আক্রমণ করে, 17 বারের মধ্যে সবচাইতে বেশি সম্পদ যেখান থেকে লাভ করে সেটা হচ্ছে এই সোমনাথ মন্দির থেকে। এই সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? সোমনাথ মন্দির গুজরাটে অবস্থিত। পরবর্তী কোশ্চিনে যাই। দেখো, মোহাম্মদ ঘুরি ছিলেন, এখন আমরা আসলে মোহাম্মদ ঘুরি সম্পর্কে পড়বো। এই মোহাম্মদ ঘুরি ভারতবর্ষের স্বাধীন মুসলিম শাসন প্রতিষ্ঠার অগ্রনায়ক বলা যায়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে মোহাম্মদ ঘুরির সম্পর্কে আমরা যা জানি সেখান থেকে আমরা অ্যান্সার করব। দেখো, মোহাম্মদ ঘুরি সম্পর্কে আমরা কি জানি? মোহাম্মদ ঘুরি ছিলেন উদ্যমী, দক্ষ সংগঠক ছিলেন এবং উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। উচ্চাকাঙ্ক্ষী না হলে তিনি কোনোভাবেই এত বড় একটা শাসন তৈরি করতে পারতেন না। সেই জায়গা থেকে মোহাম্মদ বিন ঘুরির যে আমরা বৈশিষ্ট্যগুলো পাচ্ছি, তিনি উদ্যমী ছিলেন, দক্ষ সংগঠক ছিলেন এবং উচ্চাকাঙ্ক্ষী ছিলেন, সবগুলোই এখানে রাইট অ্যান্সার হবে। ওকে, তারপরে আসো, উদ্দীপক পড়ে 2526 নম্বর প্রশ্নের উত্তর দাও। দেখো, সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান উচ্চাভিলাষী ও ক্ষমতাশালী ছিলেন। হ্যাঁ, তিনি তার পার্শ্ববর্তী ইউনিয়নের উপর আক্রমণ করে প্রচুর অর্থ সম্পদ লুট করেন। বুঝছো কাহিনীটা? বুঝছো যে তিনি তার পার্শ্ববর্তী অঞ্চল আক্রমণ করে প্রচুর অর্থ সম্পদ লুট করেন। ওকে, লুট করেন। তাহলে দেখো, উদ্দীপকের চেয়ারম্যান কর্মকাণ্ডের সাথে পাঠ্য বইয়ের কোন শাসকের মিল পাওয়া যায়? পাঠ্য বইয়ে কোন শাসকের মিল পাওয়া যায়? গজনবী বংশের সম্রাট বা রাজা সুলতান মাহমুদ। ঠিক আছে, এখন আসো, উক্ত শাসকের এরূপ কর্মকাণ্ডের উদ্দেশ্য কি ছিল? রাষ্ট্রের নিরাপত্তা বিধান করা,
রাষ্ট্রকে সমৃদ্ধশালী করা, বিশ্ব দরবারে পরিচিতি লাভ করা। হ্যাঁ, সুলতান মাহমুদ সম্পর্কে আমরা জানি যে তিনি গজনবী বংশের মানে শ্রেষ্ঠ রাজা ছিলেন এবং তিনি গজনবীকে একটা সুখী সমৃদ্ধশালী বিশ্বের মধ্যে পরিচিত একটা রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্যই ভারতবর্ষকে বারবার আক্রমণ করেছেন। এখান থেকে সম্পদ অর্জন করে তিনি সেখানে গিয়ে এই গজনবীকে সুসজ্জিত করেছেন। ঠিক আছে, সেই জায়গা থেকে আমরা কি দেখি যে 26 নম্বরে এখানে আমি যে দেখতেছি রাষ্ট্রের নিরাপত্তা, অর্থাৎ গজনবীর বংশের নিরাপত্তার সাধনের জন্য করেছেন, রাষ্ট্রকে সমৃদ্ধশালী করার জন্য করেছেন এবং বিশ্ব দরবারে পরিচিতি লাভ করার জন্য। প্রত্যেকটাই কারেক্ট। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা বলবো যে 26-এর সি বলেছেন না সালসাবিলা হক, 2 আর 3 মানে রাষ্ট্রকে সমৃদ্ধশালী করা, বিশ্ব দরবারে পরিচিতি লাভ করা। না ভাইয়া, 26-এর সবগুলো কারেক্ট অ্যান্সার হবে। কারণ হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা বিধান, সে যদি ভারতবর্ষ আক্রমণ না করে তাহলে তার গজনবী তো ছোট্ট একটা বংশ, তাই না? গজনবী তো আক্রমণিত হতে পারে। এটাও তার একটা মূল উদ্দেশ্য ছিল যে তার রাষ্ট্রকে সুসংহত রাখা, সমৃদ্ধশালী করা এবং বিশ্ব দরবারে পরিচিতি লাভ করা। সেই ক্ষেত্রে 26-এর সবগুলো অ্যান্সার হবে, কারেক্ট অ্যান্সার সবগুলো হবে। আচ্ছা, শাহনামা রচনা করেন কে? শাহনামা একটা বিখ্যাত সাহিত্য গ্রন্থ। এখানে তৎকালীন যে সম্রাট ছিলেন, সম্রাটের যেই শাসনামল ছিল, শাসনামলের সমস্ত কিছু এই সাহিত্য গ্রন্থের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, এই শাহনামা রচনা করেছিলেন বিখ্যাত কবি ফেরদৌসি। ঠিক আছে, পরবর্তী অ্যান্সার যাও। প্রাক মুসলিম ভারতে প্রচলিত ছিল কি কি প্রচলিত ছিল? প্রাক মুসলিম ভারতে প্রচলিত ছিল, এটা অনুধাবনমূলক কোশ্চেন। দেখো, হিন্দু ধর্ম ছিল, বৌদ্ধ ধর্ম ছিল, জৈন ধর্ম ছিল। প্রাক মুসলিম ভারতে যেসব ধর্মগুলো ছিল সেসব ধর্মের মধ্যে উল্লেখযোগ্য ছিল হচ্ছে সবগুলো ধর্মই ছিল। আচ্ছা, পরবর্তী যেটা, আগে উত্তর কেমনে হয় বুঝি নাই। আগে উত্তর কেমনে হয় কি বুঝাইতে চাইছো ভাই? আমি তো বুঝি নাই। তাহলে সবগুলো ধর্মই হবে। ঠিক আছে, তারপরে আসো, মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম কি? মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম কি? এটা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আন্তঃ কলেজ যে পরীক্ষা, সেই পরীক্ষায় এসেছিল, সেখান থেকে এটা নেওয়া কোশ্চেনটা। ঠিক আছে, দেখো, মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম কি? গিয়াসুদ্দিন, মুইজুদ্দিন, মোহাম্মদ বিন সাম, শিহাবুদ্দিন বিন সাম, শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি। হ্যাঁ, তাহলে মোহাম্মদ ঘুরি পড়তে গেলে, আচ্ছা আচ্ছা, প্রশ্ন না দেখার আগে উত্তর কিভাবে সম্ভব ভাইয়া? মানে আজাইরা মেরে দিতেছে যে রাইট অ্যান্সার হলে তো ভাইয়া বলবেই, রং অ্যান্সার হলে তো সমস্যা নেই, বলে দিচ্ছে। এরকম করবো না। ঠিক আছে, তাহলে আমরা দেখি মোহাম্মদ বিন ঘুরি, তার প্রকৃত নাম হচ্ছে মুইজুদ্দিন মোহাম্মদ বিন শাম। ঠিক আছে, এখানে দেখো শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি লেখা আছে, তবে তার প্রকৃত নাম হচ্ছে মুইজুদ্দিন মোহাম্মদ বিন শাম। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবা, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে একটু কনফিউশন আছে, তো কনফিউশনে তোমরা কিন্তু শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি লিখে দিবা, কিন্তু তার প্রকৃত নাম হচ্ছে মুইজুদ্দিন মোহাম্মদ বিন সাম। এই কোশ্চেনটা তোমরা একটু নোট ডাউন করে রাখো। ঠিক আছে, জৈন ধর্ম কি ভাইয়া? আমাদের যে বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ধর্ম দেখতেছি, ঠিক সেম একটা হচ্ছে ধর্ম জৈন ধর্ম। এই বিষয়ে বলতে গেলে সময় চলে যাবে, সেজন্য আর বলতেছি না, পরে কখনো সুযোগ পেলে বলবো। আচ্ছা, আড়াই দিনকার ঝোপড়া কি? আড়াই দিনকার ঝোপড়াটা হচ্ছে যে এটা আমরা মোহাম্মদ বিন ঘুরির পরবর্তী শাসক যিনি ছিলেন, তিনি এই আড়াই দিনকার ঝোপড়া এবং কুয়াতুল ইসলাম নামে দুইটি মসজিদ নির্মাণ করেছিলেন। এই আড়াই দিনকার ঝোপড়াটা মূলত এটি একটি মসজিদের নাম। ঠিক আছে, তারপরে আসো, এখন আমরা অলরেডি দ্বিতীয় অধ্যায় চলে এসেছি। প্রথম অধ্যায়, হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় এখন আমরা শুরু করব। প্রথম অধ্যায়ের আমাদের 30টা এমসিকিউ, আল্লাহ 30টা শেষ করতে 50 মিনিট গেল, বাকি আরো আছে 100টা। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় আমরা শুরু করতেছি। দেখো, ইলতুৎমিশকে কেন দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? ইলতুৎমিশ অর্থাৎ সুলতান ইলতুৎমিশকে কেন দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? হ্যাঁ, দেখো অ্যান্সার দেখো,
মঙ্গলদের আক্রমণ প্রতিহত করেন, বিভিন্ন বিদ্রোহ দমন করেন, খলিফার কাছ থেকে খেতাবপ্রাপ্ত হন, দিল্লি সালতানাতকে একটি সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেন। আলা সুলতান ইলতুৎমিশ প্রায় 30 বছরের একটা শাসনামল লাভ করেন। এই শাসনামলে তিনি দিল্লি সালতানাতকে একটা সুপ্রতিষ্ঠিত, একটা শক্তিশালী, সুদৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করেন। ঠিক আছে। আচ্ছা, সুবর্ণা শিকদার বলছে ভাই একটু তাড়াতাড়ি পড়ান, ঘুম পাইছে অনেক। তুমি এক কাজ করো, তুমি বাইরে যাও, বাইরে গিয়ে একটু ফ্রেশ হয়ে আসো, মুখে একটু ঠান্ডা পানি দাও। হ্যাঁ, একটু ঠান্ডা পানি দাও, তোমার ঘুম কেটে যাবে। ঠিক আছে, ক্লাস পুরোপুরি শেষ করে তারপরে ঘুমাতে যাবা, এর আগে তোমার ঘুম নাই। তারপরে আসো, কোন আব্বাসী খলিফা ইলতুৎমিশকে উপাধি প্রদান করেন, মানে ইলতুৎমিশকে উপাধি দান করেন? হ্যাঁ, সুলতানে আজম উপাধি দান করেন কোন আব্বাসী খলিফা? অর্থাৎ যখন ইলতুৎমিশ শাসন কার্য পরিচালনা করতেছিলেন তখন খিলাফতের দায়িত্বে ছিলেন কারা? মুসলিম খিলাফতের দায়িত্ব ছিল আব্বাসী খিলাফত। সেই আব্বাসী খিলাফতের যিনি খলিফা ছিলেন, সেই খলিফা হচ্ছে সুলতানে আজম ফলাফল, ঘটনা, কারণ একটু আগে বুঝাই দিয়েন ভাইয়া, কি বলছো আমি তো বুঝি নাই, তোমার প্রশ্নটা বুঝি নাই। আচ্ছা, বলেছো যে জৈন ধর্ম কি? ভাইয়া দেখো, তোমাদের বা জৈন ধর্ম একটা হচ্ছে নির্দিষ্ট একটা ধর্ম, যেমন মুসলিম একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, ঠিক সেম জৈন ধর্ম। এখন যদি তোমাদের এইটা নিয়ে একটু আলোচনা করতে যাই, জৈন ধর্মে কি কি আছে না আছে, তাহলে অনেক সময় চলে যাবে, আমাদের একেবারেই সময় কম। হ্যাঁ, তোমরা যদি তোমাদের আমি সময় পাই বলে দিব, না হলে তোমরা গুগল করে নিবা, অনেক সহজ একটা বিষয়। এর একটা ধর্মমত। ঠিক আছে, দেখো তাহলে খলিফা সুলতান ইলতুৎমিশকে আব্বাসী খলিফা আল মুনতাসির বিল্লাহ, এখানে আচ্ছা মুস্তানসির বিল্লাহ দিছে না, মুতাসিম বিল্লাহ বা মুনতাসির বিল্লাহ। হ্যাঁ, তিনি মূলত খলিফাকে সুলতানে আজম উপাধি দান করেন। আচ্ছা, ইলতুৎমিশ বাগদাদের খলিফার কাছ থেকে কোন উপাধি লাভ করেন? এই যে বাগদাদের খলিফা, অর্থাৎ আমরা পড়েছি যে আব্বাসী খিলাফতের রাজধানী কোথায় ছিল? উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল? সিরিয়ায় ছিল। আব্বাসী খিলাফতের রাজধানী কোথায় ছিল? বাগদাদে ছিল। তো সেই বাগদাদের, দেখো ইলতুৎমিশকে বাগদাদের কোন খলিফার কাছ থেকে কোন উপাধি, মানে ইলতুৎমিশ বাগদাদের খলিফার কাছ থেকে কোন উপাধি লাভ করেছেন? সেটা হচ্ছে সুলতানি আজম। ওকে, পরবর্তী আসো, বন্দে গানে চেহেল গান কি? সুলতান ইলতুৎমিশ কর্তৃক 32-এর খ হবে ভাইয়া। আচ্ছা, 32-এর কি কোশ্চেন ছিল? না না না, 32-এর খ কেমনে হয়? খলিফা মনসুর কেমনে হয়? তুমি এত কনফিডেন্সের সাথে বললা যে সেটা আমি দেখতে গেলাম, এটা এভাবে হয়? খলিফা মুতাসিম বিল্লাহ বা মুস্তানসির বিল্লাহ। ঠিক আছে, তারপর আসো, ইলতুৎমিশ বাগদাদের খলিফা। আচ্ছা, এটা তো গেল। বন্দে গানে চেহেল গান হচ্ছে, মানে এটা হচ্ছে যে যারা হচ্ছে দাস ছিল, তুর্কি বংশোদ্ভূত দাস, তাদেরকে নিয়ে একটা হচ্ছে সভাসদ পরিষদ তৈরি করেছিল 40 জনের। এই বন্দে গানে চেহেল গান হচ্ছে 40 চক্র। এটি একটি এই যে দাসদের এটি একটি সংঘ, দাস বা মামলুকদের এটি একটি সংঘ ছিল। তারপরে আসো, ভারতবর্ষে প্রথম কোন সুলতান করেন? আচ্ছা 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 আচ্ছা, এখানে মিস্টেক হয়ে গেছে, কোশ্চিনের আমার মনে হয় মিস্টেক হয়ে গেছে। প্রথম কোন সুলতান করেন? সুলতান নাসির, সুলতান কুতুবুদ্দিন আইবেক, সুলতান ইলতুৎমিশ, সুলতান নাসিরউদ্দিন। আচ্ছা, এটা মেবি কুতুবুদ্দিন আইবেক হবে, কারণ এখানে প্রশ্ন হতে এমন হতে পারতো, মানে এমন ছিল, আমার মনে হচ্ছে যে ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসনামল প্রতিষ্ঠা করেন কোন সুলতান? এটা মেবি কুতুবুদ্দিন আইবেক হবে। আচ্ছা, এই কোশ্চিনটা আমাদের এখানে একটু মিস্টেক হয়ে গিয়েছে। আচ্ছা, সুলতানা রাজিয়ার পিতার নাম কি ছিল? সুলতানা রাজিয়া হচ্ছে ভারতের যে দিল্লি সালতানাত ছিল,
দিল্লি সালতানাত ছিল। এই দিল্লি সালতানাতের মধ্যে এবং ভারতের প্রথম মুসলিম শাসক হিসেবে প্রথম মহিলা মুসলিম শাসক ছিলেন সুলতানা রাজিয়া। তার পিতার নাম ছিল সুলতান ইলতুৎমিশ। ঠিক আছে। ভারতের তোতা পাখি খ্যাত ছিলেন কে? ভারতের তোতা পাখি ছিলেন কে? দেখো, আমির খুসরু, জালাল খুসরু, রহিম খুসরু, আমিন খুসরু। মূলত ভারতের তোতা পাখি খ্যাত ছিলেন আমির খুসরু। এটা তোমার 2016 সালের কোশ্চিন। ঠিক আছে। তারপরে আসো, খলজি বংশ প্রতিষ্ঠা করেন কে? আলাউদ্দিন খলজি, জালালউদ্দিন খলজি, ফিরোজউদ্দিন খলজি না বখতিয়ার খলজি? খলজি বংশ প্রতিষ্ঠা করেন জালালউদ্দিন খলজি। ঠিক আছে। খলজি বংশ প্রতিষ্ঠা করেন কে? জালালউদ্দিন খলজি। এবং এই বংশের সর্বশ্রেষ্ঠ কে? আলাউদ্দিন খলজি। ঠিক আছে। পরবর্তীতে আসো, আলাউদ্দিন খলজির শাসন ব্যবস্থার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল যে সেনাবাহিনী নিয়ন্ত্রণ, মুদ্রা সংস্কার, মূল্য নিয়ন্ত্রণ, সম্পদের প্রাচুর্য। এটা দেখো, মানে একটু ডিপ থেকে কোশ্চেন করছে এগুলো। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই সলভ করতে হবে, নতুবা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমরা বিভ্রান্তিতে পড়ে যাবে। ঠিক আছে। আলাউদ্দিন খলজি শাসন ব্যবস্থার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল হচ্ছে মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি। তিনি অঢেল মূল্য সংযোজন কর বা মানে টাকার যে অপচয় এটা রোধ করেছিলেন। ঠিক আছে। আরো বেশ কিছু তার পদক্ষেপ ছিল। এগুলো পরবর্তী যখন ক্লাসে আসবা, তোমরা যদি এফআরবিতে ভর্তি হও বা পরবর্তী যদি প্ল্যাটফর্ম থেকে মানে ফ্রি কোর্স নামানো হয়, তাহলে কিন্তু আমি তোমাদের ক্লাসে পড়াবো ইনশাল্লাহ। আচ্ছা দেখো, মোহাম্মদ বিন তুগলকের আসল নাম কি? মোহাম্মদ বিন তুগলকের আসল নাম কি? দেখো, গাজী মালিক, জুনা খান, গাজী ফিরোজ, গাজী ফারুক। মোহাম্মদ বিন তুগলকের আসল নাম হচ্ছে জুনা খান। ঠিক আছে। মোহাম্মদ বিন তুগলকের আসল নাম হচ্ছে জুনা খান। তিনি মোহাম্মদ বিন তুগলক পরে নামকরণ করেন নিজে নিজেই। তারপর আসো দেখো, এই জিনিসটা দেখো, মোহাম্মদ বিন তুগলক একটা কাজ করেছিলেন। তিনি হচ্ছেন রাজধানী দিল্লি থেকে রাজধানী স্থানান্তর করেছিলেন। হ্যাঁ, মোহাম্মদ বিন তুগলক দেবগিরির নাম রাখেন কি? দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে এই রাজধানীর নাম রাখেন হচ্ছেন দৌলতাবাদ। ঠিক আছে। এই কোশ্চেনটা কিন্তু সালের কোশ্চেন, যে 19 সাল এবং 18 সাল, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু ভুল করো না। এখন দেখো, মাতামহী সুলভ ব্যবস্থার প্রবর্তক কে ছিলেন? মাতামহী সুলভ ব্যবস্থার প্রবর্তক কে ছিলেন? মূল্য নিয়ন্ত্রণ। হ্যাঁ, আমরা 42 নম্বর পড়তেছি, মাতামহী সুলভ ব্যবস্থার প্রবর্তক ছিলেন সুলতান ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে। ফিরোজ শাহ তুগলক। সময় পেলে এগুলো একটু ব্যাখ্যা করলে ভালো হতো, কিন্তু সময় একেবারেই কম। ঠিক আছে। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হ্যাঁ, এখানে অপশন দেখো। হ্যাঁ, এফআরবিতে তোমাদের প্রথম থেকে শুরু করা হবে ইনশাল্লাহ। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেখো, মালিক সুলেমান, খিজির খাঁ, মুবারক শাহ, মোহাম্মদ শাহ। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সর্বপ্রথম খিজির খাঁ। ঠিক আছে। সৈয়দ বংশ আমরা কি কি পাই? আমরা পাই হচ্ছে মামলুক বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ পাবো, তারপর লোদি বংশ পাবো। ঠিক আছে। এই বংশগুলো কিন্তু আমরা প্রথম অধ্যায়ে, দ্বিতীয় অধ্যায়ে পাবো। তারপর আসো, লোদি বংশের সর্বশেষ শাসক কে ছিলেন? পানিপথের প্রথম যুদ্ধে সম্রাট বাবর যাকে পরাজিত করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, সেই সম্রাট বাবরের প্রতিপক্ষ কে ছিল? লোদি বংশের সর্বশেষ শাসক ছিল কে? ইব্রাহিম লোদি। তিনি একাধারে লোদি বংশের সর্বশেষ শাসক এবং দিল্লি সালতানাতের সর্বশেষ শাসক। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আচ্ছা দেখো, কুতুবউদ্দিন আইবেক ছিলেন। এই কুতুবউদ্দিন আইবেক, আইবেক শব্দের অর্থ কি? আইবেক শব্দের অর্থ হচ্ছে বাঁকা চাঁদ। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু কোশ্চেনে আসছিল। তারপরে দেখো, কুতুবউদ্দিন আইবেক ছিলেন রাজনীতিতে দূরদর্শী, অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী, ধর্মের ব্যাপারে উদাসীন। না, এরা কিন্তু প্রত্যেকেই ধর্মের ব্যাপারে খুব উদাসীন কেউই ছিলেন না। ঠিক আছে। তাহলে কুতুবউদ্দিন আইবেক ছিলেন রাজনীতিতে দূরদর্শী এবং অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। তাহলে 1 আর 2 নম্বর অ্যান্সার হবে। ঠিক আছে। পরবর্তীতে আসো, সুলতানা রাজিয়া আলতুনিয়াকে বিবাহ করেছিলেন কেন? সুলতানা রাজিয়াকে আলতুনিয়া যিনি ছিলেন, এই ব্যক্তি পরাজিত করেছিলেন। তো রাজ্যকে সুসংহত করার জন্য মূলত এবং তার পাওয়ার নিয়ে আসার জন্য এই সুলতানা রাজিয়া আলতুনিয়াকে বিবাহ করেছিলেন। ঠিক আছে।
তাহলে দেখো, নিজেকে রক্ষা করার জন্য, ক্ষমতাকে সুসংহত করার জন্য, সংসারী হওয়ার জন্য না, মূলত নিজেকে রক্ষা এবং সুসংহত করার জন্য। পরবর্তীতে আসো, সুলতান বলবন জমকালো রাজদরবার প্রতিষ্ঠা করেছিলেন জনমনে ভিত প্রতিষ্ঠার জন্য, জনগণের শ্রদ্ধা অর্জনের জন্য, রাজ্যের প্রভাব বৃদ্ধির জন্য। হ্যাঁ, এগুলো সবগুলো অ্যান্সার কারেক্ট। তারপরে আসো, সুলতান আলাউদ্দিন খলজি মূল্য নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেন সাম্রাজ্যের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য, জনগণের সুবিধার জন্য, সাম্রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য। এখানকার অ্যান্সার হবে মূলত হচ্ছে 1 এবং 2। সাম্রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য তিনি এই যে মূল্য নিয়ন্ত্রণ যেটা, এটা কিন্তু করেন নাই। ওকে, তোমরা কোশ্চিন দেখার সাথে সাথে কোশ্চিনটা একটু অবজার্ভ করো ভালো করে, নতুবা কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে তোমাদের। তারপর আসো, কুতুবুদ্দিন প্রতিষ্ঠিত বংশকে দাস বংশ বলার কারণ কি? দেখছো, কুতুবুদ্দিন আইবেক প্রতিষ্ঠিত বংশকে দাস বংশ বলার কারণ কি? কারণ দেখো, তিনি দাসদের দ্বারা শাসন চালাতেন, তার পূর্বপুরুষ দাস ছিল, তিনি প্রধানমন্ত্রীর জীবনে দাস ছিলেন, অধিকাংশ শাসক দাস ছিলেন। মূলত তিনি প্রথম জীবনে দাস ছিলেন। কুতুবুদ্দিন আইবেক প্রতিষ্ঠিত দাস বংশ, মূলত তিনি দাস ছিলেন। যদি বলা হয় অধিকাংশ শাসক দাস ছিলেন, তাহলে এটা ভুয়া কথা হবে, কারণ প্রথম 3 থেকে 4 জন মাত্র দাস ছিলেন। সুলতান ইলতুৎমিশ ছিলেন, তারপরে হচ্ছে কুতুবুদ্দিন আইবেক ছিলেন, আর ওইদিকে আলাউদ্দিন ছিলেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে 3 থেকে 4 জন ছিলেন। তাহলে অ্যান্সার হবে যে প্রথম জীবনে তিনি দাস ছিলেন। তারপর আসো, ইলতুৎমিশকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলার কারণ কি? এই কোশ্চেনটা তোমাদের আগে আমি দিয়ে দিয়েছি। তারপর আসো, ভারতবর্ষের প্রথম কোন সুলতান খাঁটি আরবি মুদ্রার প্রচলন করেন? দেখো, কুতুবুদ্দিন আইবেক, সুলতান ইলতুৎমিশ, সুলতান নাসিরউদ্দিন, সুলতান বলবন। ভারতবর্ষের সর্বপ্রথম খাঁটি মুদ্রার ব্যবস্থা, আরবি মুদ্রার ব্যবস্থা প্রচলন করেন, সেটা হচ্ছে সুলতান ইলতুৎমিশ। তারপর আসা, মোহাম্মদ ঘুরি ভারতে কাকে তার প্রতিনিধি নিয়োগ করে যান? এটা তো সবাই পারবা, এটা আর বললাম না। মামলুক বংশের প্রাথমিক যুগের সুলতানরা জাতিতে কি ছিলেন? মামলুক বংশের যে প্রাথমিক যুগের সুলতানরা ছিল, এদের ম্যাক্সিমাম হচ্ছে জাতিতে ছিল তুর্কি, অর্থাৎ তুর্কিস্তানের, তুর্কি বংশোদ্ভূত। ঠিক আছে। কুতুবুদ্দিন আইবেক তার রাজধানী কোথায় স্থানান্তর করেন? মিরাট, দিল্লি, লাহোর, পাঞ্জাব। অ্যান্সার হবে মিরাটের অ্যান্সার হবে। এটা কি অ্যান্সার নাই এখানে? আচ্ছা, হয়তো মিস্টেক হয়ে গেছে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কার সময়ে বাংলা ও বিহার জয় করেন? কার সময়ে বাংলা ও বিহার জয় করেন? কুতুবুদ্দিন আইবেক যে সময় ছিলেন, সে সময় তিনি এই ভারত উপমহাদেশ যেটা, মানে যেটা দিল্লি যেটা বলা যায়, এই অঞ্চলের শাসনভার নিযুক্ত ছিলেন হচ্ছে মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি তখন এই অঞ্চলটাতে কুতুবুদ্দিন আইবেককে মোহাম্মদ ঘুরি দায়িত্বপ্রাপ্ত দিয়ে তিনি গজনবীতে চলে গিয়েছিলেন। ঠিক আছে, কে? মোহাম্মদ ঘুরি। আর এই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কে ছিল? কুতুবুদ্দিন আইবেক। এই সময়ে 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা এবং বিহার জয় করেন। তারপরে আসো, বখতিয়ার খলজি কত খ্রিস্টাব্দে বাংলা জয় করেন? এটা তো পারবাই, এটা না পারলে তো তোমাদের মার দেওয়া উচিত। আচ্ছা দেখো, কোন রাজাকে পরাজিত করে বখতিয়ার খলজি নদিয়া জয় করেন? দেখো, হেমন্ত সেন, বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন। যে তোমাদেরকে বলা হয়েছে যে বাংলা বিজয়ের প্রাককালে, মুসলিম কর্তৃক বাংলা বিজয়ের প্রাককালে এখানে কোন বংশ ছিল? আগে একটা কোশ্চেন সলভ করছি, সেখানে বলছি আমরা সেন বংশ। সেই সেন বংশ কাকে পরাজিত করে? লক্ষণ সেনকে। ঠিক আছে। তারপর আসো, কুতুবুদ্দিন আইবেক কোথায় কুতুব মিনার নির্মাণ করেন? দিল্লিতে, আজমিরে, আগ্রায়, লাহোরে। অ্যান্সার হবে দিল্লিতে। তারপর আসো, কার নামানুসারে কুতুব মিনার নামকরণ করা হয়? এখানে দেখো, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, আব্দুল আজিজ কুদি, কুতুবুদ্দিন আইবেক, নিজামুদ্দিন আউলিয়া। আচ্ছা, তোমাদের কি ক্লাস করতে বিরক্ত লাগতেছে কিনা, বা বেশি ফাস্ট বলছেন ভাইয়া? ওকে, বুঝতে পারছি, ভাইয়া। ঠিক আছে, হ্যাঁ, এরকম সমস্যা হলে, সমস্যা ফেস করলে তোমরা বলে দিবা। ঠিক আছে। সুমাইয়া খান, আসসালাম ভাইয়া, মনে হয় তাড়াতাড়ি এসে পড়ছি। হ্যাঁ, আপনি একটু তাড়াতাড়ি আসছেন, আপনি শেষের দিক থেকে তাড়াতাড়ি আসছেন। মানে আমাদের ক্লাসে হয় কি, যে কোনো স্যারের ক্লাসে আমরা প্রথম ক্লাস করলাম না, দ্বিতীয় ক্লাসে ঢুকতেছি, দেখি আগের স্যার বসেই আছে। তো তখন ঢুকলে বলে যে আপনি এত পরে আসলেন। তখন আমরা বলি, না স্যার, পরে আসি নাই,
যেটা পরবর্তী ক্লাস, সেই ক্লাসের একটু আগেই আসছি। তো সেইভাবে আপনাকে আমি বলছি না যে আপনি পরে আসছেন, আপনি একটু আগেই চলে আসছেন। আচ্ছা, কার নাম অনুসারে কুতুব মিনার নামকরণ করা হয়? কুতুব মিনার নাম করা হয় কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে, ঠিক আছে। তারপর আসো, নিচের উদ্দীপকটি পড়ো, 60-61 নম্বর প্রশ্নের উত্তরটা দাও। থ্যাংক ইউ আব্দুল কাইয়ুম ভাইয়া। দেখো, জনাব রশিদ ছিলেন দানবীর শিল্প সংস্কৃতি এবং সাহিত্যের একনিষ্ঠ পৃষ্ঠপোষক। তিনি রাস্তাঘাট, স্কুল, কলেজ প্রতিষ্ঠা সহ অনেক মসজিদ নির্মাণ করেন। জলঢাকা মসজিদের মিনার নির্মাণ তাকে বিশেষ খ্যাতি এনে দিয়েছে। জনাব রশিদের সাথে দিল্লির কোন সুলতানের মিল রয়েছে? তাহলে দিল্লিতে আমরা কি দেখেছি? কুতুব মিনার দেখেছি। ওকে, অনেক শিল্প সংস্কৃতি সাহিত্যের উন্নয়ন ঘটেছে। সেদিক থেকে আমরা বলি যে এখানে কার সাথে মিল রয়েছে? মিল রয়েছে কার? কুতুবউদ্দিন আইবেকের সাথে, ঠিক আছে। ওকে, তারপরে আসো, পরবর্তী প্রশ্নে যাই। তাকে বলা হতো, মানে যে কুতুবউদ্দিন আইবেক, তাকে কি বলা হতো? তার কি কি ছিল? লাখবংশ, দাস বংশের প্রতিষ্ঠাতা, দ্বিতীয় আলেকজান্ডার। তোমরা যদি দেখো, তাকে লাখবংশ বলা হতো, এটা ঠিক আছে, দাস বংশের প্রতিষ্ঠাতাও বলা হতো, কিন্তু তাকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হতো, এটা রং। সেক্ষেত্রে অ্যান্সার হবে 1 ও 2। তারপরে আসো, দাস বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? দাস মানে হচ্ছে মামলুক বংশ বা সুলতানি আমল। সুলতানি আমলের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সেখানে আমরা কাকে দেখতে পাই? দেখো, দাস বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন সুলতান ইলতুৎমিশ, ঠিক আছে। তারপরে আসো, দিল্লির কোন সুলতান ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রাসাদে একটি শিকল বাঁধা ঘণ্টা ঝুলিয়ে দিয়েছেন? এখানে একটা কোশ্চেন তোমাদের বলে রাখি, আমরা পড়তেছি দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় সেম কাজ আমরা পাবো কোন এক সম্রাটের মাঝে। তো এখানে দেখো, দিল্লির কোন সুলতান ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রাসাদে একটি শিকল বাঁধা? এটা কি সুলতান ইলতুৎমিশ, সুলতান নাসিরউদ্দিন, সুলতান গিয়াসউদ্দিন বলবন, সুলতান আলাউদ্দিন খলজি? মূলত অ্যান্সার হবে সুলতান ইলতুৎমিশ, ঠিক আছে। তারপরে আসো, সুলতান ইলতুৎমিশ কাকে তার যোগ্য উত্তরাধিকারী মনে করেছিলেন? সুলতান ইলতুৎমিশ তার যোগ্য উত্তরাধিকারী মনে করেছিলেন তার কন্যা সুলতানা রাজিয়াকে, ঠিক আছে। দেখো, এখানে অ্যান্সার কোথায়? স্বীয় কন্যা রাজিয়াকে, যেটা সুলতানা রাজিয়া নামে খ্যাত। ওকে, তারপরে আসো, ভারতে মুসলিম শাসনের ইতিহাসে প্রথম নারী শাসককে? এটা তো পেরে যাবা, সুলতানা রাজিয়া। আচ্ছা, রাজদরবারে সুলতানকে সিজদা করার মানে রীতি চালু করেন কে? গিয়াসউদ্দিন বলবন, সুলতান আইবেক, ইলতুৎমিশ, সুলতান নাসিরউদ্দিন মাহমুদ? এটার অ্যান্সার হবে হচ্ছে সুলতান বলবন, অর্থাৎ সুলতান গিয়াসউদ্দিন বলবন। ইনি কিন্তু প্রাথমিক জীবনে ইনিও কিন্তু একজন কি ছিলেন? ইনি ছিলেন হচ্ছেন একজন দাস, কৃতদাস, ঠিক আছে। সেখান থেকে এই দাস বংশে তিনি একজন শ্রেষ্ঠ সম্রাটে পরিণত হয়েছিলেন, ঠিক আছে। পরবর্তীতে যাই, ব্লাড অ্যান্ড আয়রন পলিসি বলতে কি বোঝায়? সবল ও দুর্বলতার সংমিশ্রণ, রক্তপাত ও কঠোর নীতি, রক্ত ও লোহার নীতি, কঠোরভাবে শান্তি প্রতিষ্ঠা নীতি? ব্লাড অ্যান্ড আয়রন পলিসি বলতে বোঝায় হচ্ছে রক্তপাত এবং কঠোর নীতি। ওকে, তারপর আসে 40 চক্রের প্রভাব খর্ব করেন কে? অর্থাৎ সুলতান ইলতুৎমিশ যে বন্দেগানের চেহেলগান নামে যে 40 চক্র প্রতিষ্ঠা করেছিলেন, এই বন্দেগানের চেহেলগানের অংশ ছিল হচ্ছে আলাউদ্দিন খলজি, ঠিক আছে। এই আলাউদ্দিন খলজি পরবর্তীতে তার শাসনামলে এই নিজে বন্দেগানের চেহেলগান দ্বারা প্রতিষ্ঠিত হয়েও তিনি বন্দেগানের চেহেলগানকে কি করে? বন্দেগানের চেহেলগানকে তিনি তার যেই ক্ষমতা ছিল সেই ক্ষমতাকে ধূলিসাৎ করে ফেলে, যে গিয়াসউদ্দিন বলবন। তারপর আসো, দ্বিতীয় আলেকজান্ডার উপাধি পেয়েছিলেন কে? দেখো, জালালউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি, আরকলি খান, আসাদ খান। এখানে অ্যান্সার হবে হচ্ছে আলাউদ্দিন খলজি। ওকে, কোন অঞ্চলটি দিল্লি সালতানাতের শস্য ভান্ডার বলে খ্যাত? জিনিসটা একটু দেখো, কোন অঞ্চলটা দিল্লি সালতানাতের শস্য ভান্ডার হিসেবে খ্যাত? মিষ্টি মায়ের দুষ্ট রাজকন্যা। না, তোমার মা মিষ্টি, তুমি দুষ্ট হবা কেন? এটা কখনো অ্যাকসেপ্টেবল না। না না না, সুমাইয়া খান বলছো স্যার এই যুদ্ধে কি সব সুলতান কি দাস ছিলেন? না, সব সুলতান দাস ছিলেন না।
এই জন্য এটাকে অনেকে মানে দাসবংশ বললেও, মামলুক বা দাসবংশ বললেও এটা অনেকেই এটাকে স্বীকৃতি দান করে নাই। এটাকে এই জন্য দাসবংশ বলার চাইতে সুলতানি আমল সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, বুঝছো? ওকে, তাহলে কোন অঞ্চলটি দিল্লি সালতানাতের শস্য ভাণ্ডার খ্যাত? এটা হচ্ছে যে দুটি নদীর অন্তরায় যমুনা নদীর পার্শ্ববর্তী, সেটা হচ্ছে দোয়াব অঞ্চল। ঠিক আছে, এই যে দোয়াব অঞ্চল, এটা অনেক উর্বর। ওকে, তারপরে আসো, মোহাম্মদ বিন তুগলক কোন অঞ্চলে কর বৃদ্ধি করেছিলেন? অর্থাৎ এই যে দোয়াব অঞ্চলটা ছিল, এটা অনেক উর্বর ছিল, এটাতে বেশি ফসল ফলতো, এই জন্য আমরা দেখি মোহাম্মদ বিন তুগলক এই অঞ্চলে করটা বৃদ্ধি করেছিলেন, অর্থাৎ দোয়াব অঞ্চলে। ইতিহাসে ভাগ্যহীন নরপতি হিসেবে খ্যাত কে ছিল? মোহাম্মদ বিন তুগলক, খিজির খা, আরাম শাহ, ইলতুৎমিশ। হ্যাঁ, এখানে ইতিহাসে ভাগ্যহীন নরপতি হিসেবে বলা হয় মোহাম্মদ বিন তুগলককে। ঠিক আছে, ভাগ্যহীন নরপতি হিসেবে বলা হয় মোহাম্মদ বিন তুগলককে। তারপরে কোশ্চিন আসো, ভারতে একমাত্র কোন বংশটি আরব বংশোদ্ভূত ছিল? ভারতে যে আমরা দিল্লি সালতানাতে 5টি রাজবংশ পাই, এই রাজবংশের মধ্যে আমরা সর্বশেষ যেটা পাই সেটা হচ্ছে যে লোদি বংশ। লোদি বংশ ছিল আফগান বংশোদ্ভূত। ঠিক আছে, আর যেটা সৈয়দ বংশ আমরা পাই, এই সৈয়দ বংশটা ছিল হচ্ছে ভারতের একমাত্র বংশ, সেটা হচ্ছে আরব বংশোদ্ভূত। ওকে, হ্যাঁ, এই যে ঘ নাম্বার অ্যান্সার, সৈয়দ বংশ। তৈমুর লোং কে ছিলেন? এটি নোয়াখালী সরকারি মহিলা কলেজের একটা কোশ্চেন, সেখান থেকে আমি এটা নিয়েছি। দেখো যে এশিয়ার সমরনেতা, আফগান অভিজাত, আরব আমির এবং হচ্ছে মোজাল নেতা। অপশনগুলোর মধ্যে দেখো তৈমুর লং ছিলেন একজন বিখ্যাত সেনাপতি, হ্যাঁ, সমর বিজয়ী। তিনি ছিলেন মূলত এশিয়ার একজন সমর নেতা। তারপর আসে দিল্লি সালতানাতের কোন বংশটি ছিল আফগান বংশোদ্ভূত? যেটা তোমাদেরকে একটু আগেই বলে দিয়েছি, সেটা হচ্ছে লোদি বংশ। দিল্লি সালতানাতের সর্বশেষ বংশ লোদি বংশ, সেটা হচ্ছে আফগান বংশোদ্ভূত। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে প্রথম অধ্যায় লেখা উঠছে, মূলত এটা হবে তৃতীয় অধ্যায়। ঠিক আছে, তাহলে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। সেটা কোন অধ্যায়? তৃতীয় অধ্যায়, অর্থাৎ ভারতে মুঘল শাসন। ঠিক আছে, দেখো ভারতে, আচ্ছা তোমরা যারা আছো এতক্ষণ যে পড়াইলাম, তোমরা কি কোশ্চেনগুলো বুঝছো কিনা একটু আমাকে জানাও তো, তারপরে আমি তৃতীয় অধ্যায়টা শুরু করব। বা তোমাদের যদি কোনো কোশ্চেন থাকতে পারে যে আমি পড়াচ্ছি কোনোটাতে সমস্যা হচ্ছে, তোমরা বুঝতে পারতেছো না, সাউন্ড ক্লিয়ার না, বা দেখা যাচ্ছে না, বা হচ্ছে আমার পড়ানোর ভঙ্গিমা ভালো লাগতেছে না, এই বিষয়গুলো একটু তোমরা বলো তো। তোমাদের যেভাবে ভালো লাগবে আমি সেভাবেই চেষ্টা করব। ঠিক আছে, আর আরেকটা বিষয় বলে রাখি, তোমাদের বারবার বলতেছি, তোমাদের যাদের প্রিপারেশন আছে, প্রিপারেশন নিছো, পড়াশোনা করছো, তারা তো এখান থেকে সলভ করতে পারবা, তোমাদের ভালো লাগবে। আরে ভাইয়া এটা তো আমি পারি, এটা তো পারি, এটা তো ক নাম্বার অ্যান্সার, এটা তো খ নাম্বার অ্যান্সার। ঠিক আছে, খুব মজা লাগবে। আর যাদের প্রিপারেশন নাই ভাইয়া, তোমাদেরকে মানে জোর গলায় বলতেছি এভাবে যে তোমরা 25 বেসের রেজাল্টটা দেখো একবার। 25 বেসের রেজাল্টটা দেখো। আমার ইসলামের ইতিহাসের সংস্কৃতি সাবজেক্ট নিয়ে বলবো, এই সাবজেক্টে ফেল করা কঠিন, কিন্তু প্লাস পাওয়া কঠিন। সহজে কেউ ফেল করে না, ইতিহাস তো একটু বানাই বুনাই লিখে আসলে পাস করা যায়, কিন্তু প্লাস পাওয়াটা খুব কঠিন। তুমি ইংলিশ গ্রামাটিক্যাল যেটা আছে, গ্রামাটিক্যালে তুমি 5-এর মধ্যে 5টা রাইট অ্যান্সার করছো, 5-এ 5 পাবা। কিন্তু এই ইতিহাস লিখে যে তোমার লেখা যদি একটু খারাপ হয়, তোমার লেখার ধরন যদি একটু খারাপ হয়, ছোট করে লিখছো, তাহলে দেখবা যে এক্সামিনার তোমাকে মার্ক কম দেয়। সেই ক্ষেত্রে তোমাকে বলবো ভাইয়া, এখানে ভাইয়া আপনার ক্লাসগুলো ইউটিউবে পাওয়া যায় না? এখানে ইউটিউবে পাওয়া যাওয়ার কথা। আমাদের অনেকগুলো একসাথে তোমার সবগুলো সাবজেক্টের ক্লাস হয়, সবগুলো ক্লাসকে প্রিপেয়ার করার পরে ইউটিউবে আপলোড দেওয়া হয়। ঠিক আছে, সেক্ষেত্রে হয়তো একটু দেরি হয়ে যায়। আচ্ছা, যেটা বলতেছিলাম তোমাদেরকে, যে ইতিহাসে
কঠিন হয়ে যায় এবং ফেল করাও কঠিন হয়ে যায় ইসলাম ইতিহাসে। সেই ক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমরা গুছিয়ে লেখার চেষ্টা করবা এই ক্ষেত্রে, এবং হচ্ছে তথ্যবহুল পড়াশোনা মানে অ্যান্সার করার চেষ্টা করবা। সেক্ষেত্রে তোমাদেরকে বলি ভাইয়া, তোমরা যদি পড়াশোনায় না ফেরো তাহলে 25-20 রেজাল্ট দেখে বুঝতে পারবা যে আগের মতন আর নাই যে 32 পাইছে টাইনা 33 করাই দিই, বা 76 পাইছে 76টা রাখা যায় না, বা 77টা রাখা যায় না 80 কইরা দিই, বা এই দিনটা কিন্তু এখন আর নাই। এখন তুমি যে প্রশ্ন পাইছো সেগুলোই তুমি পাবা। হ্যাঁ, এই যে বলেছো যে একবার পড়া আছে আর একবার ঝালাই হয়ে যাচ্ছে, আমি এটাই বলতেছিলাম যে হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ, দোয়া করতেছি তোমার পরীক্ষা ভালো হোক। সুরাইয়া নূর ভূমি। তার আগেও বলবো যে তুমি একটু প্রিপারেশন নিয়ে যাও ভাইয়া ভালো করে। হ্যাঁ, ওকে, যেটা বলতেছিলাম ভাইয়া যে তোমরা অবশ্যই তথ্যবহুল লেখার চেষ্টা করবা, একটু হচ্ছে যে যতটুকুই লিখো সুন্দর করে লেখার চেষ্টা করবা, কারণ সৃজনশীল খাতা তোমার হুবহু প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে দেখে তোমার মার্ক তোমাকে দিবে এরকম মানে এক্সামিনার গোটা বাংলাদেশে হয়তো হাতে গোনা 10 থেকে 15 জন পাবা। হ্যাঁ, বাদ বাকিগুলো কি করে, তোমার প্রথম যেটা তুমি লিখো, যে সৃজনশীলটা লিখবা ওইটা তোমার একটু পড়ার চেষ্টা করার পর তারা অবজার্ভ করার চেষ্টা করে যে এই ছাত্রটা বা এই স্টুডেন্টরা মানে তার মেধা আছে কিনা, সে গোছানো কিছু লিখছে কিনা, এটার উপর জাজ করে পরবর্তীগুলোকে তোমার মার্ক দিয়ে থাকে। এটা হচ্ছে সাধারণ একটা লজিক, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে বলবো যে তোমরা যারা পড়াশোনায় এখনো মানে গা ঢালা দিয়ে আছো যে পরীক্ষা হবে কি হবে না, পিছাবে কিনা, তো তোমাদের বলবো ভাইয়া তোমরা FRB 4.0 কোর্সে ভর্তি হয়ে যাও, নতুবা অন্য যেখানে পারো ভর্তি হয়ে যাও, নতুবা তোমরা হচ্ছে বাসায় পড়াশোনা করো। আর যেহেতু FRB 4.0 কোর্সে আসলে তোমরা সব সাবজেক্টই পাবা, ইভেন এখানে ভাইয়াদের গাইডলাইন পাবা। এই জন্য তোমাদেরকে বলবো যে তোমরা চাইলে FRB 4.0 কোর্সে ভর্তি হয়ে যাও, নতুবা তোমরা কিন্তু ভাইয়া আফসোস করবা পরবর্তীতে। বেশি বেশি প্র্যাকটিস করবা ইমা ইসলাম। ওকে ভাইয়া, অনেক গল্প হয়ে গেল, রাত গভীর হয়ে যাচ্ছে, শেষ করতে পারবো কিনা সন্দেহ লাগতেছে। তোমাদের বনি ভাইয়া আবার দাঁড়ায় আছে আমার জন্য, বুঝছো? আমি ব্যাডমিন্টন খেলি তো, বনি ভাইয়া অলরেডি চলে গেছে, বনি ভাই খেলতে চলে গেছে। হ্যাঁ, আমি এখান থেকে খেলে 12টার দিকে যাবো, যাই ভাইয়ের সাথে খেলে তারপর রুমে যাব। আচ্ছা, যাই হোক, দেখো কাহিনী এতে আসো, যে তৃতীয় অধ্যায় আসো, যে ভারতের মুঘল সাম্রাজ্য। দেখো ভারতের ইতিহাসে কে সর্বপ্রথম কামানের ব্যবহার করেন? এটা একদম সহজ কোশ্চিন। এই অ্যান্সার যদি কেউ না করতে পারো ভাইয়া তোমার পড়াশোনা শেষ, এটা আমি অ্যান্সারে নিব না। দেখো, পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? এটাও একদম সহজ। তোমাদের যে সালগুলো আসে সালগুলোর মধ্যে এইটা একটা গুরুত্বপূর্ণ সাল, যেটা প্রতি বছরই আসে বোর্ড কোশ্চেনগুলোতে, প্রায় চলে আসে। হ্যাঁ, এটা হচ্ছে 1526। পানিপথে তোমাদের এই সুযোগে বলে রাখি, পানিপথে মোট 3বার যুদ্ধ হয়েছে, ঠিক আছে? 1526-এ প্রথম যুদ্ধ, 1556-এ দ্বিতীয় যুদ্ধ, আর হচ্ছে 1761-তে আরেকবার যুদ্ধ হয়েছিল। তারপর দেখো, তুজুকি বাবর কোন ভাষায় রচিত? আত্মজীবনীমূলক গ্রন্থ তুজুকি বাবরি, এটা ছিল হচ্ছে তোমার তুর্কি ভাষায় রচিত, ঠিক আছে? পরবর্তীতে বাবরনামা নামে এটা ফার্সি ভাষায় এটাকে ট্রান্সলেট করা হয়েছিল। এখন দেখো, বাবর কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন? এখানে একটা বিষয় বলে রাখি, বাবর কিন্তু 11 বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন, তবে এই 11 বছর বয়সে তিনি মুঘল সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেছেন বিষয়টা এমন না। তিনি ফরগনা রাজ্যে তার যে বাবা ছিল, তার বাবার যে সে রাজ্যের রাজা ছিলেন বা দায়িত্বপ্রাপ্ত ছিলেন, সেই সিংহাসনে তিনি 11 বছর বয়সে সিংহাসনে বসেন। এখন আসো, বাংলার নাম জান্নাতাবাদ রাখেন কে? সম্রাট হুমায়ুন এই বাংলার নাম রাখেন জান্নাতাবাদ। বাংলা মানে এই যে বাংলাদেশ, যেটা আমাদের বঙ্গদেশ, এটার নাম রাখেন জান্নাতাবাদ। এখন দেখো, কনৌজের যুদ্ধ সংঘটিত হয় কত খ্রিস্টাব্দে? কনৌজের যুদ্ধ, তোমরা একটা জিনিস বলে রাখি যে কনৌজের যুদ্ধ এবং চৌসার যুদ্ধ, এই দুইটা যুদ্ধ সম্পর্কে একটু জেনে নিবা, কারণ এটা হচ্ছে পরপর 39-40 সালে সংঘটিত যুদ্ধ। এই যুদ্ধ কার মাঝে হয়েছিল? শেরশাহ এবং হচ্ছে সম্রাট হুমায়ুনের মাঝে যুদ্ধটা সংঘটিত হয়েছিল, ঠিক আছে? এই ক্লাস কিবার আছে যদি
বললে ভালো হতো ভাই। আচ্ছা, আমার যে দ্বিতীয় ক্লাস, মানে আজকে আমি দ্বিতীয় পত্রের প্রথম পার্টটা পড়াচ্ছি, দ্বিতীয় পার্ট যেটা সেটা পড়াবো কখন, এটা হচ্ছে রবিবারে ক্লাস পাবো আমার, ঠিক আছে? রবিবার মেবি 12 তারিখ, হ্যাঁ 12 তারিখে আমার এটা দ্বিতীয় পত্রের ক্লাস আছে, মানে পরবর্তী যে 3টা অধ্যায় আছে 3টা অধ্যায়ের সলভ ক্লাস। আচ্ছা, কনৌজের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? কনৌজের যুদ্ধ খ্রিস্টাব্দে হয় হচ্ছে 1540, কনৌজের যুদ্ধ বা বিলগ্রামের যুদ্ধ, ঠিক আছে? পরবর্তী আসো, আইনি আকবরী গ্রন্থের রচয়িতা কে? আইনি আকবরী গ্রন্থের রচয়িতা কে? আইনি আকবরী গ্রন্থের রচয়িতা হচ্ছে সম্রাট আকবরের প্রধানমন্ত্রী ছিলেন আবুল ফজল, ইনি মূলত আইনি আকবরী গ্রন্থটি রচনা করেছেন। তারপরে আসো, বাবর কাদের আমন্ত্রণে ভারতীয় উপমহাদেশে অভিযান পরিচালনা করেন? অর্থাৎ সম্রাট বাবর যখন এই মধ্য অর্থাৎ ফরগনা অঞ্চলে ছিলেন, এই অঞ্চলটাতে মানে এশিয়ার মধ্য অঞ্চল, ওইটা ওই মধ্য অঞ্চলে তিনি খুব একটা সুবিধা করতে পারছিলেন না। পরবর্তীতে আমরা দেখি যে এখানে যে দিল্লি সালতানাত ছিল, দিল্লি সালতানাত একদম শেষ দিকে যখন লোদি বংশোদ্ভূত ছিল ইব্রাহিম লোদি, সেই সময়ে বাবরকে এই ভারতবর্ষ আক্রমণের জন্য আহ্বান জানান। হ্যাঁ, তো সেই ভারতবর্ষে আক্রমণের জন্য আহ্বান জানান কে? আহ্বান জানান হচ্ছে দেখো আলম খান এবং দৌলত খান, আলম খান তাজ খান, হ্যাঁ অ্যান্সার হচ্ছে আলম খান এবং দৌলত খান লোদি, আলম খান লোদি এবং দৌলত খান লোদি, ঠিক আছে? তারপরে আসো, সম্রাট আকবর রাষ্ট্রীয় ব্যাপারে হিন্দু মুসলিম সমন্বয় সাধনে কি পদক্ষেপ নিয়েছিলেন? দেখো এই কোশ্চেনটা একটু ডিপ থেকে করা হয়েছে, তোমাদের মাঝে একটু কনফিউশন নিয়ে চলে আসবে। সম্রাট আকবর রাষ্ট্রীয় ব্যাপারে হিন্দু মুসলিম সমন্বয় সাধনে কি পদক্ষেপ নিয়েছিলেন? ক্ষমতার বিকেন্দ্রীকরণ, হিন্দু সেনাদের পৃষ্ঠপোষকতা, যৌথ উৎসব পালন, দ্বীনি ইলাহি ধর্মমত প্রতিষ্ঠা। হিন্দু মুসলিমদের সমন্বয় করতে গিয়ে তোমরা এটা অ্যান্সার করো দেখি, 85 কি অ্যান্সার করতেছো দেখি। এই যে মায়া সুলতানা বলেছো 85 গ, আবার সুরাইয়া নূর ভূমি বলেছো 85 ক। ওকে, তারপর আর কি বলেছো দেখি। সাইদ আহনাফ সাইদ, আচ্ছা 85 ঘ। ওকে, সুমাইয়া খান বলেছো 85 ঘ। ও কি এটা, ওয়াজিহা সালেহা নোভা বলেছো সি মানে গ। ওকে, পঁচাশির ঘ সুবর্ণা সিকদার। ওকে, মোহাম্মদ শাহিনুর ঘ, নুসরাত ইসলাম ফাতিহা 85 ঘ। কি ব্যাপার, ঘয়ের দিকে এখন দেখতেছি যে ভোট বেশি পড়তেছে। মিষ্টি মায়ের দুষ্ট রাজকন্যা 85 ঘ, মারিয়া মুক্তা ডি। ওকে, দেখো সম্রাট আকবর এই হিন্দু এবং মুসলিম এদের সমন্বয় সাধনের ক্ষেত্রে মানে ধর্মীয় যে উগ্রতা, ধর্মীয় বাড়াবাড়ি, কুসংস্কার, এটাকে যৌথভাবে সমন্বয় করার অভিপ্রায় ব্যক্ত করে তিনি কিছুটা সুফি সাধকে বিশ্বাসী ছিলেন। হ্যাঁ, সুফিজমে বিশ্বাসী ছিলেন। সেই দিক থেকে তিনি কি করেন, হিন্দু মুসলিম এবং অন্যান্য ধর্মের সমন্বয়ে তিনি একটা ধর্মমত তিনি প্রতিষ্ঠিত করতে চাইলেন। 10টায় ক্লাস শুরু হয়েছে ভাইয়া। শারমিন, আচ্ছা তিনি একটা ধর্মমত প্রতিষ্ঠা করেন, সেটা হচ্ছে দ্বীনি ইলাহি। ওকে, তুর্কি শব্দ বাবর শব্দের অর্থ কি? দেখো তুর্কি শব্দ বাবর শব্দের অর্থ হচ্ছে সিংহ। আবার যদি ফার্সি শব্দ তুর্কি বাবর ধরো তাহলে সেটার অর্থ আসে হচ্ছে বাঘ। যদি কখনো কোশ্চিন আসে যে মায়া সুলতানা, সুন্দর কমেন্টের রিপ্লাই দিছে ভাইয়া, ধন্যবাদ। তারপরে আসুন, তুর্কি শব্দ বাবর অর্থ কি? বাবর তো সিংহ বলে দিয়েছি। আচ্ছা, সড়কে আজম তৈরি করেন কে? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড সড়কে আজম, এটি প্রতিষ্ঠা করেন কে? মুঘল সাম্রাজ্যের আমরা বলতে পারি যে জ্যোতিচ্ছেদ সৃষ্টিকারী একটা বংশ, সেটা হচ্ছে সুর বংশ। ভাই আর কতগুলো এমসিকিউ করবেন? কেন ইমা ইসলাম, তোমাদের কি ঘুম ধরতেছে? 12টা পর্যন্ত আসি। যাদের ঘুম ধরতেছে তারা একটু পানি খেয়ে নাও, ঠান্ডা পানি খাবা, একটু হালকা ঠান্ডা পানি খাবা, ঘুম ছুটে যাবে। হ্যাঁ, আর যারা শুয়ে থেকে ল্যাবের তলে শুয়ে থেকে কম্বলের নিচে শুয়ে থেকে ক্লাস করতেছো, তারা একটু কম্বল থেকে বের হও,
বের হলে দেখবা যে একটু ভালো লাগবে, ক্লাসে মনোযোগ আসবে, ঠিক আছে? একটু নড়ে চড়ে বসো, ওই যে হকাররা বলেন না যে একটু নড়ে চড়ে বসেন, মনোযোগ আকর্ষণের জন্যই বলে কিন্তু, ঠিক আছে? যাই হোক, তোমাদের মনোযোগ আকর্ষণের জন্য কত কি বলতে হয়, তাই না? তো হ্যাঁ, তোমরা কি অ্যান্সার করছো? এটা 87-র অ্যান্সার কি করছো? 87-র সি বলেছো না, 87-র গ বলেছো। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তৈরি করেন, এটা হচ্ছে সড়কে আজম শেরশাহ। এটা কোথায় অবস্থিত ছিল? আমাদের এই যে বাংলাদেশের যে সোনারগাঁ থেকে একদম সিন্ধু নদী পর্যন্ত, সিন্ধু পর্যন্ত 1500 ক্রোশের মতন কাছাকাছি একটা রাস্তা, বহুত অনেক বড় একটা মানে মহাসড়ক তৈরি করেছিলেন। আচ্ছা, তারপরে আসে দেখো, 12 ভূঁইয়াদের প্রধান কে ছিলেন? 12 ভূঁইয়া হচ্ছে যে, ভূঁইয়া শব্দের অর্থ হচ্ছে ভূস্বামী বা ভূমির মালিক। তৎকালীন সময়ে দেখা যায় যে এই মুঘল সাম্রাজ্যের সময়ে বাংলাদেশ বলতে তৎকালীন সময়ে এটা বঙ্গদেশ ছিল, বাংলা ছিল, বাংলাদেশ ছিল। এখানে 12 জন বিখ্যাত ভূস্বামী ছিলেন, তারা স্বাধীনভাবে তাদের একটা রাজ্য বা সাম্রাজ্য পরিচালনা করতে, নির্দিষ্ট একটা অঞ্চল তাদের মানে তাদের আন্ডারে ছিল। হ্যাঁ, তো সেই তাদেরকে বলা হতো 12 ভূঁইয়া। 12 ভূঁইয়াদের প্রধান ছিলেন হচ্ছেন ঈসা খাঁ। কি বলেছো? এমনিতেই ঠান্ডা কাশি না, তাহলে তো খাওয়ার দরকার নাই ভাইয়া। আচ্ছা ভাইয়া, ঘুম পাইলে পানিতেও কাজ হয় না। পানিতে কাজ হয় না? তুমি পানিতে কাজ হয় কি হয় না, তুমি এই রাত্রে গোসল করতে পারবা? গোসল করতে পারলে বুঝবা যে ঘুম তোমার কোথায় ছুটে যায়, কোথায় পালায় যায়। সবগুলোই লাইভ ক্লাস হয় ভাইয়া, আইসিটি না শুধু। আপনাদের যে মানবিকের যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের লাইভ ক্লাস হয়, একমাত্র প্ল্যাটফর্ম চলো শিখিতে সবগুলো লাইভ ক্লাস হয়। আমি এই যে খেলাধুলা করি তো, কখনো কখনো রাত 12টা 1টার দিকে ব্যাডমিন্টন খেলি, তো মানে ঘর্মাক্ত শরীর নিয়ে গোসল করি। গোসল করলে দেখা যায় যে 1-8 ঘন্টা ঘুমিয়ে আসে না। তো তোমাদের শীতকালে ঘুম আসতেছে না? ঘুম ছুটে যাবে, একটু গোসল করো, একটু পানি মুখে একটু পানি দাও, পানি ছিটা দাও, এমনিতেই ঘুম ছুটে যাবে। হ্যাঁ, দেখো, শেরশাহর সাম্রাজ্য কয়টি সরকারে বিভক্ত ছিল? তোমরা এটা কি অ্যান্সার করছো? আচ্ছা, হ্যাঁ, 89-এর অ্যান্সার করছো এ। এটা কে করে অ্যান্সার করছো? 89-এর সালসাবিলা হক, মোহাম্মদ শাহিনুর, সুরাইয়া নূর ভূমি। হ্যাঁ, তোমাদের সকলের অ্যান্সারই কারেক্ট অ্যান্সার। 47টি প্রদেশে বিভক্ত করেছিলেন। আচ্ছা দেখো, 90 নম্বর কোশ্চেন দেখো, 1539 খ্রিস্টাব্দে একটি যুদ্ধে মুঘল সম্রাট হুমায়ুন পরাজিত হয় এবং পালাতে গিয়ে গঙ্গা নদীতে ডুবে মরার উপক্রম হয়। এই যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কি? এই যুদ্ধের সাথে উপর্কিত কি? দেখো, চৌসার যুদ্ধ, বিলগ্রামের যুদ্ধে। বিলগ্রামের যুদ্ধের আরেকটা নাম হচ্ছে কনৌজের যুদ্ধ। আচ্ছা, আরেকটা কি? শেরখানের শেরশাহ উপাধি লাভ। এখানে অ্যান্সার হবে চৌসার যুদ্ধ এবং শেরখানের শেরশাহ উপাধি লাভ, 1 আর 3 অ্যান্সার হবে। মনসবদারি ব্যবস্থা কোন সম্রাট প্রবর্তন করেন? মনসবদারি শব্দের অর্থ হচ্ছে পদমর্যাদা। এটি সম্রাট আকবর সর্বপ্রথম। আহারে ভাইয়াদের কি ঘুম! জি ভাই, আমি গোসল করতে পারবো। আচ্ছা, সবাই ওকে মাফ করে দাও, কি হয় না হয়, তাই না? আচ্ছা, ক্লাসে আসি। মনসবদারি ব্যবস্থা কোন সম্রাট প্রবর্তন করেন? মনসবদার শব্দ হচ্ছে পদমর্যাদা। সেনাবাহিনীর পদমর্যাদা র্যাঙ্ক প্রবর্তন করেন হচ্ছেন সম্রাট আকবর। এই সম্রাট আকবর সর্বপ্রথম মনসবদারি প্রথা প্রবর্তন করেন। তারপর আসো, দস্তুরুল আমল প্রথা কে প্রবর্তন করেন? দস্তুরুল আমল প্রথা প্রবর্তন করেন হচ্ছে সম্রাট জাহাঙ্গীর। দস্তুরুল আমল শব্দের অর্থটা হচ্ছে একটি বিধিবিধান, বা তিনি একজন 12টা নীতি নির্দেশনামূলক তিনি একটা আইন প্রবর্তন করেছিলেন, বিধিবিধান। এটাকেই বলা হয় দস্তুরুল আমল, বা হচ্ছে কার্যনির্বাহী কিভাবে পরিচালনা হবে। হ্যাঁ, তোমার বিশেষ করে ল বলা যায় না, আইন বলা যায় না, এই আইন বিধিবিধানটাই হচ্ছে দস্তুরুল আমল। ঠিক আছে, কাজের প্রক্রিয়া বা কাজের ব্যবহার বিধিটা কিভাবে হবে সেটা প্রবর্তন করেছেন সম্রাট জাহাঙ্গীর। এখানে নূরজাহানের প্রকৃত নাম কি? নূরজাহানের প্রকৃত নাম, আচ্ছা, নূরজাহান হচ্ছে সম্রাট জাহাঙ্গীরের কে ছিল? বিবি ছিল নূর জাহান। তার প্রকৃত নাম হচ্ছে মেহেরুন নেসা। ঠিক আছে, তার প্রথম নাম দিয়েছিল সম্রাট জাহাঙ্গীর নূরে মহল।
তারপরে নূরে মহল মানে যে প্রাসাদ, এই প্রাসাদের নূর বা আলো হিসেবে তাকে সংজ্ঞায়িত করেছিল। দেখছো বউকে ভালোবাসলে কত সুন্দর নামকরণ করা যায়। বউকে কতটা ভালোবাসে, বউকে ভালোবেসে তার নিকনেম দিয়েছে কি নূর মহল, মানে এই সাম্রাজ্যের আলো আমার মানে এই বউ বা এই স্ত্রী, ঠিক আছে। তারপরে যখন দেখলো যে না আমার এই বউ মানে এই বউয়ের সন্তুষ্টি কম হয়ে গেছে, এই বউয়ের করা প্রশংসা করা, তারপরে কি করছে নূর জাহান নাম দিয়েছে। মানে জাহান মানে তো এই বিশ্ব ব্রহ্মাণ্ড বুঝায়, নূর জাহান মানে পুরা বিশ্বের পুরো সাম্রাজ্যের হচ্ছে আলো, ঠিক আছে। কি পরিমাণ বউকে ভালোবাসছে চিন্তা করো। আসো, নূরজাহানের প্রকৃত নাম হচ্ছে মেহেরুন্নেসা। হ্যাঁ, তারপর আসো, কোন মুঘল সম্রাটকে জিন্দাপীর বলা হয়? জিন্দাপীর বলা হয় মুঘল সাধু বলা হয় সম্রাট আওরঙ্গজেবকে। আচ্ছা, উদ্দীপক পড়ো। বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় বাংলা নববর্ষ আরও জমকালোভাবে উদযাপিত হচ্ছে। ধর্ম বর্ণ নির্বিশেষে এটি একটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে, ফলে সকলের মাঝে আন্তরিকতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও একতা বৃদ্ধি পাচ্ছে। এটা 2022 সালের কোশ্চিন। এখন উদ্দীপকের সাথে দেখো, উদ্দীপকের সম্রাট আকবরের কোন নীতিকে ইঙ্গিত করে? উদ্দীপকটিতে সম্রাট আকবরের কোন নীতিকে ইঙ্গিত করে? দেখো, রাজস্ব নীতি, দাক্ষিণাত্য নীতি, ধর্মীয় নীতি, রাজপুত নীতি। সরকারের পৃষ্ঠপোষকতায় বাংলা নববর্ষ আরও জমকালোভাবে উদযাপিত হয়। ধর্ম বর্ণ নির্বিশেষে এটি একটি জাতীয় একটা উৎসবে পরিণত হয়। এটা তাহলে কি হবে ভাইয়া? এটা হচ্ছে ধর্মীয় নীতি না রাজপুত নীতি? আচ্ছা, এটি হচ্ছে ধর্মীয় নীতি, মানে যে তিনি যেই দিনে ইলাহির প্রবর্তন করেছিলেন, ধর্মীয় দিক থেকে সকলকে অ্যাটাচড করার চেষ্টা করেছিলেন, সকল মতদর্শকে। এটা করে তিনি মূলত এই যে নববর্ষ প্রথা চালু করেছিলেন, ঠিক আছে। তারপরে আসো, সম্রাট আকবরের উক্ত নীতি প্রবর্তনের উদ্দেশ্য ছিল কি? মানে ধর্মীয় যে নীতি বা এটা যে নীতি প্রবর্তন করেছিলেন, এটা উদ্দেশ্য কি ছিল? দেখো, ধর্মীয় মতবিরোধের অবসান, মুঘল সাম্রাজ্যকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা, সাম্রাজ্য জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করা। সবগুলোই কিন্তু কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, তিনি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছিলেন সর্বপ্রথম ভারত উপমহাদেশে, ঠিক আছে। তো সেই দিক থেকে সবগুলোই কারেক্ট অ্যান্সার হওয়ার কথা। হ্যাঁ, সবগুলো কারেক্ট। পরবর্তীতে আসো, কোন সম্রাটকে দ্য প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়? প্রিন্স অফ বিল্ডার্স বলা হয় কোন সম্রাটকে? কারণ আমরা জানি সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ বেগমের বিয়োগে, মমতাজ বেগমের মৃত্যুর পরে তিনি কি করেন? বিখ্যাত পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি হচ্ছে তাজমহল, এই তাজমহল নির্মাণ করেন, শীষমহল আর অনেক মহল নির্মাণ করেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে প্রিন্স অফ বিল্ডার্স বলা হয় সম্রাট শাহজাহানকে। কোন সম্রাটকে আচ্ছা, তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? তাজমহল হচ্ছে আগ্রায় অবস্থিত, যমুনা নদীর তীরে অবস্থিত। কোন সম্রাটের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের ইতি ঘটে? মানে হচ্ছে মুঘল সাম্রাজ্য কার মাধ্যমে শেষ হয়? সর্বশেষ সম্রাট কে ছিল? কোশ্চেন একই, শুধু তোমার শব্দ চয়ন চেঞ্জ করে দিয়েছে। সেটা হবে সম্রাট বাহাদুর শাহ জাফর, সম্রাট বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর শাহ। হ্যাঁ, আসো, পানিপথ প্রান্তরে মোট কতটি যুদ্ধ সংঘটিত হয়? একটু আগে তোমাদেরকে বলে দিয়েছি, 3টি যুদ্ধ সংঘটিত হয়। উদ্দীপক পড়ো। হ্যাঁ, জনাব খ একজন জনপ্রতিনিধি, জনগণের অভিযোগ শ্রবণ এবং তা প্রতিকারের উদ্দেশ্যে তিনি বেল অফ জাস্টিস স্থাপন করেন। এছাড়া তিনি জনগণের নিরাপত্তা বিধান করতে 12টি বিধি সংবলিত একটি ডিক্রি জারি করেন। ডিক্রি মানে একটা ঘোষণা বা একটা আইন জারি করেন। আচ্ছা, উদ্দীপকে কোন মুঘল শাসকের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? সেটা হচ্ছে সম্রাট জাহাঙ্গীর, ঠিক আছে। তারপরে আসো, উক্ত শাসক জারি করেন চুরি এবং রাহাজানি নিয়ন্ত্রণ বিধি, বলপূর্বক অন্যের সম্পদ হরণ নিষিদ্ধ বিধি, ওয়াকফ জমি নির্দিষ্টকরণ বিধি। সবগুলোই আমরা দেখি যে তিনি এই কাজটা করেছিলেন সম্রাট জাহাঙ্গীর। আচ্ছা, সম্রাট আওরঙ্গজেব জীবিকা নির্বাহ করতেন কিভাবে? আমরা যেটা বলেছি যে এটা দ্বিতীয় বাহাদুর শাহ, কে বলছে এটা? মায়া সুলতানা, দ্বিতীয় বাহাদুর শাহ। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি, আগের প্রশ্নের অ্যান্সার করছো, ঠিক আছে ভাইয়া।
দেখো, সম্রাট আওরঙ্গজেবকে কি বলা হয়, যে জিন্দা পীর বলা হয়। সম্রাট আওরঙ্গজেবকে বলা হয় জিন্দা পীর। আমরা দেখতে পাই সম্রাট আওরঙ্গজেব একজন প্র্যাকটিসিং মুসলমান ছিলেন। তিনি ইসলামকে লালন করতেন, তাকে মুঘল সাধুও বলা হয়ে থাকে। তিনি কি করেছিলেন, তিনি তার জীবদ্দশায় তিনি কিন্তু রাষ্ট্রীয় সম্পদ বা রাষ্ট্রীয় অর্থ দ্বারা জীবিকা নির্বাহ করতেন না। তিনি কোরআনের অনুলিপি করতেন, মানে হাতে কোরআন লিখতেন, সেটা বিক্রি করে অর্থ পাইতেন, সেটা দিয়ে জীবন জীবিকা নির্বাহ করতেন, এবং টুপি সেলাই করতেন হাত দিয়ে। হ্যাঁ, তাহলে দেখো, টুপি সেলাই করতেন, রাষ্ট্রীয় বেতন ভাতা দিয়ে, কোরআন না। 1 আর 3 অ্যান্সার হবে। কত সালে মুঘল শাসন শুরু হয়? আরে একই কোশ্চিন। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়? সম্রাট বাবর কত সালে মুঘল শাসন শুরু করেন? আর সম্রাট বাবরের মানে রাজ্য কত সাল থেকে শুরু হয়? আবার মুঘল শাসন কত সাল থেকে শুরু হয়? একই কোশ্চিন, ঠিক আছে? এটা অ্যান্সার আর দিলাম না তোমাদেরকে। আচ্ছা, মুঘল শাসকগণ কত বছর ভারত শাসন করেন? প্রায় 300 বছর, ঠিক আছে? মনসব শব্দের অর্থ কি? তোমাদেরকে তখন বলে দিয়েছি, মনসব শব্দের অর্থ হচ্ছে পদমর্যাদা। সম্রাট আকবরের কোন উপদেষ্টা খানি খানান উপাধি প্রাপ্ত হন? সম্রাট আকবর অর্থাৎ সম্রাট হুমায়ুনের সেনাপতি ছিলেন, এবং সম্রাট আকবরের অভিভাবক প্লাস সেনাপতি ছিলেন, সেটা হচ্ছে বৈরাম খাঁ। তাকে খানি খানান উপাধিতে ভূষিত করা হয়। ময়ূর সিংহাসনের নির্মাতা কে ছিলেন? দেখো, শাহজাহান, আকবর, শেরশাহ, বাবর। এটা তো খুব সহজ একটা কোশ্চিন। আচ্ছা, ভারত এর ইতিহাসে কে সর্বপ্রথম কামানের ব্যবহার করেন? এটাও সহজ কোশ্চিন, এটা বলবো না। তারপরে আসো, পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের কারণ। পানিপথের প্রথম যুদ্ধে সম্রাট বাবর জয়লাভ করেছিলেন, এটার পিছনে কারণ কি? কারণগুলো একটু দেখে নিই। কারণগুলো হচ্ছে বাবরের উচ্চাশা বা উচ্চাকাঙ্ক্ষা, কামান এবং গোলা বারুদের ব্যবহার, অদম্য সাহস। এই তিনটা যে অপশন আছে, তিনটাই কিন্তু সুবর্ণা সিং কোন বিষয়ে পড়াচ্ছি না ভাইয়া, গণিত পড়াচ্ছি। তোমাদের কাহিনী, তোমরা যে লাইভটা করতেছো, লাইভের যে উপরে যে ক্যাপশন আছে, ক্যাপশনটাও দেখতে পারতেছো না? এটা কোনো কথা হলো ভাইয়া? ওকে, তাহলে সবগুলোই সম্রাট বাবরের সাথে মিলে যায়। আসো, তাজমহল নির্মাণে কত বছর সময় লেগেছিল? তাজমহল নির্মাণে সম্রাট শাহজাহান কত বছর সময় লাগিয়েছিলেন? হ্যাঁ, দীর্ঘ 22 বছর সময় লেগেছিল। হ্যাঁ, বাবরের ভারত অভিযানের অন্যতম কারণ কি ছিল? হ্যাঁ, তোমাদের একটু গল্পের মাধ্যমে কিন্তু ক্লাসের মধ্যেই কিন্তু বলে দিয়েছিলাম। ইতিহাস না ভাইয়া, এটা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। ইতিহাস নামে আলাদা একটা সাবজেক্ট আছে, মিষ্টি মায়ের দুষ্ট রাজকন্যা। এতটুকু তফাৎ তুমি বুঝো না? হ্যাঁ, আচ্ছা, বাবরের ভারত অভিযানের অন্যতম কারণ ছিল কি? আগেই বলে দিয়েছি, তিনি মধ্য এশিয়ায় খুব একটা সুবিধা করতে পারেন না, এটার কারণেই তিনি এখানে আসেন। মনসবদারি ব্যবস্থা কোন সম্রাট প্রবর্তন করেছিলেন? এটা বলে দিয়েছি। আচ্ছা, উদ্দীপক পড়ো। বাগমারা ইউনিয়নের চেয়ারম্যান মাহাদি, আমার নাম আছে না? আচ্ছা, মাহাদি ইউনিয়নের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত এক বিশাল রাস্তা নির্মাণ করেন। এর ফলে যোগাযোগ ব্যবস্থার যেমন উন্নয়ন হয়, তেমনি ইউনিয়নের সার্বিক উন্নয়নও ত্বরান্বিত হয়। ওকে, উদ্দীপকে মাহাদির রাস্তা নির্মাণের কাজটি ভারতীয় কোন শাসকের অনুরূপ? কে রাস্তা নির্মাণ করেন? কে একটু মহাসড়ক নির্মাণ করেন? কে? এটা তো সহজ অ্যান্সার, সম্রাট শেরশাহ। এটা আবার কি বলবো? আচ্ছা দেখো, আচ্ছা দেখো, বাবরের পর কে মুঘল সিংহাসনে বসেন? এই উদ্দীপকটা এখানে হচ্ছে দ্বিতীয়, মানে 2বার চলে আসছে, যাই হোক এটা ভুল হয়েছে। দেখো, বাবরের পর কে মুঘল সিংহাসনে বসেন? তোমাদেরকে কি আমি বলেছিলাম যে একটা সূত্র রয়েছে, যে বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। এর মাধ্যমে আমরা বলতে পারি
এখানে দেখো, এখানে যে আমি এই লাইনটা লিখেছি, যাদের মনে নাই তাদের ক্ষেত্রে একটু বলি। এই বাবার থেকে আমরা মনে রাখবো কি, সম্রাট বাবর। হ্যাঁ, সম্রাট বাবর। তারপরে হৈল থেকে সম্রাট হুমায়ুন, ঠিক আছে, সম্রাট হুমায়ুন, ঠিক আছে। তারপরে আবার থেকে সম্রাট আকবর, ঠিক আছে, সম্রাট আকবর। জট থেকে আমরা জানবো সম্রাট জাহাঙ্গীর, ঠিক আছে, সম্রাট জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীর, ঠিক আছে। তারপরে এই সারিল্য থেকে আমরা বলবো, সারিল্য থেকে আমরা বলবো কি, সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান। ঔষধ থেকে আমরা বলবো আওরঙ্গজেব। সম্রাট আওরঙ্গজেব। দেখো এই লাইনটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কার পরে কে, কার ছেলে কে, এটা কিন্তু মনে রাখা খুবই সহজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি আশা করব তোমরা এই লাইনটা মনে রাখবা। বাবার হইলো আবর্য সাহিল ঔষধে, তাহলে বলতে পারবা যে বাবরের পর মুঘল সাম্রাজ্যে কে শাসক হিসেবে আসে। বা যদি বলে যে সম্রাট হুমায়ুনের পরে, সরি হুমায়ুন তো, হ্যাঁ হুমায়ুনের পরে শাসক হিসেবে কে আসে, বা আওরঙ্গজেবের আগের শাসক হিসেবে কে ছিল, এই লাইনটা বললে তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। তাহলে পরবর্তীতে যাই। হুমায়ুনের মৃত্যু হয় কিভাবে? সম্রাট হুমায়ুনের মৃত্যু হয় কিভাবে? সম্রাট হুমায়ুনের মৃত্যু হয় হচ্ছে তিনি তার ব্যক্তিগত লাইব্রেরি সিঁড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করে, ঠিক আছে। তারপরে আসো, কাবুলিয়ত এবং পাট্রা অভিনব ব্যবস্থার উদ্ভাবক কে? কবুলিয়ত এবং পাট্রা এটা একটা হচ্ছে ভূমিকেন্দ্রিক একটা হচ্ছে নীতি, এটা প্রবর্তন করেন হচ্ছে সম্রাট, আমরা সুর বংশের প্রতিষ্ঠা দেখি শেরশাহ, ঠিক আছে। তারপরে আসো, শেরশাহ প্রচলিত স্বর্ণ মুদ্রার নাম কি ছিল? স্বর্ণ মুদ্রার নাম দেখো আশরাফি, দাম, আদুলি, রুপাইয়া। তার স্বর্ণ মুদ্রা যে দাম ছিল সেটার নাম হচ্ছে আশরাফি, ঠিক আছে। তারপরে আসো, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? আগে বলেছি পানিপথের 3টা যুদ্ধ হয়, একটা হচ্ছে 1526, দ্বিতীয়টা হইল 1556, আরেকটা হচ্ছে 1700 সালের দিকে, ঠিক আছে। তাহলে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় 1556, এটা হয় সম্রাট আকবরের সেনাপতি বৈরাম খাঁর সাথে হিমুর সাথে এই যুদ্ধটা সংঘটিত হয়, ঠিক আছে। এটা পানিপথের দ্বিতীয় যুদ্ধ। এখন আসো উদ্দীপক পড়ো। জনাব আদনান সাহেব বানিয়াপাড়া গ্রামের মেম্বার হয়েই জনগণের শান্তি প্রতিষ্ঠায় কিছু পদক্ষেপ গ্রহণ করেন। তিনি অতিরিক্ত কর রহিত করেন, ঠিক আছে। দেখো অতিরিক্ত কর রহিত করেন, জুয়া খেলা নিষিদ্ধ করেন, তারপরে তাজিয়া প্রথা রহিত করেন প্রভৃতি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। উদ্দীপকের আদনান সাহেবের সাথে তোমার পঠিত কোন শাসকের মিল পাওয়া যায়? যদি ধর্মীয় দিক থেকে মানে মনে হয় যে ধার্মিকতার দিক থেকে সব দিকে ঊর্ধ্বে আছে, তাহলে তোমরা চোখ বুঝে যদি অ্যান্সার করো যে সম্রাট আওরঙ্গজেব, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে 121-এর অ্যান্সার কি হবে? 121-এর অ্যান্সার হবে সম্রাট আওরঙ্গজেব, ঠিক আছে। এখন দেখো উক্ত শাসকের অবদান হচ্ছে সম্রাট আওরঙ্গজেবের এখন অবদানগুলো কি কি, এখানে অপশন অনুযায়ী তোমরা অ্যান্সার করবে। দেখো রাস্তাঘাট নির্মাণ, শিক্ষা সংস্কৃতির ধারণা, ইসলাম ধর্মনীতি বিধান জারি, এগুলো যদি বলি তাহলে আমরা অ্যান্সার করতে পারবো হচ্ছে এগুলো সবগুলোই আমরা অ্যান্সার করতে পারবো, ঠিক আছে। আর এখন আসো তুজুকি বাবরি কি? তুজুকি বাবরি হচ্ছে একটি ঐতিহাসিক গ্রন্থ, একটি আত্মজীবনীমূলক গ্রন্থ, একটি হচ্ছে কাব্যগ্রন্থ। আত্মজীবনীমূলক গ্রন্থ ভাইয়া এখন উত্তর দিতে পারবো না, আমি খাবার খাইতেছি। তোমার ভাই আচ্ছা আচ্ছা খাও, খাবার খেয়ে মনোযোগ সহকারে ক্লাস করো, তুমি দেখো তাহলেই হবে, ঠিক আছে। আচ্ছা তুজুকি বাবরি হচ্ছে সম্রাট বাবরের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ, অটোবায়োগ্রাফি। সেটা হচ্ছে কি একটি ঐতিহাসিক গ্রন্থ এবং আত্মজীবনীমূলক গ্রন্থ, ঠিক আছে। এখন দেখো বাবরের ভারত অভিযানের অন্যতম কারণ কি ছিল?
ভারত অভিযানের অন্যতম কারণ হচ্ছে যে এই মধ্য এশিয়ার ব্যর্থতা। হ্যাঁ, এটা আগেও তোমরা পড়েছো, এখানে আরেকবার পড়লাম। তারপরে আসো, শেরশাহর প্রকৃত নাম কি ছিল? শেরশাহ যেটা আমরা দেখি যে মুঘল সাম্রাজ্যের মধ্যে জ্যোতিচ্ছেদ সৃষ্টি করেছিলেন সুরবংশ, সে শেরশাহর প্রকৃত নাম ছিল হচ্ছে ফরিদ। আচ্ছা, মুঘল ও আফগানরা ভারতবর্ষে এসেছিল কি কারণে? মুঘল এবং আরবরা ভারতবর্ষে এসেছিল কি কারণে? দেখো অ্যান্সার দেখো, ভারতবর্ষে কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য, ভাগ্য পরিবর্তনের আশায়, লুটতরাজ করার জন্য? না, তারা লুটতরাজ করার জন্য আসে নাই, তারা মূলত ভাগ্য পরিবর্তনের আশায় এসেছিল এবং ভারতবর্ষে কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য এসেছিল। আচ্ছা, মিষ্টি মায়ের দুষ্ট রাজকন্যা, তোমার কাছে কি ইয়ে নাই, কি বলে, ক্লাস রুটিন নাই? ক্লাস রুটিন দেখে নিও ভাইয়া, আমার তো খেয়াল নাই যে কখন ক্লাস হয়। তাহলে অ্যান্সার হবে 1 আর 2। আচ্ছা, কনৌজের যুদ্ধে শেরশাহর জয়লাভের ফলে হুমায়ুন ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হন, শেরশাহ দিল্লির সিংহাসন দখল করেন, আফগানরা ভারতবর্ষ ত্যাগ করেন। না, আফগানরা ভারতবর্ষ ত্যাগ করবে কেন? এটার অ্যান্সার হবে 1 আর 2। ঠিক আছে, এই শেরশাহ এ কিন্তু আফগান বংশোদ্ভূত। ঠিক আছে, সুতরাং কোনোভাবেই ভারতবর্ষ আফগানরা ত্যাগ করবে না। অ্যান্সার হবে 1 আর 2। ঠিক আছে। আচ্ছা, আকবরের ধর্মনীতির কারণ ছিল কি? আকবর যে ধর্মনীতি গ্রহণ করেছে তিনি ইলাহি, এর কারণ ছিল কি? আধ্যাত্মিক অনুসন্ধিচ্ছা, মানে কোনো কিছু জানার যে ইচ্ছা, আধ্যাত্মিক পর্যায়ে, সেটা একটা। তারপর হচ্ছে পরম ধর্ম সহিষ্ণুতা, আর একটা হচ্ছে গৃহশিক্ষক আব্দুল লতিফের প্রভাব। এই যে তিনটা যেটা আমরা দেখতেছি, তিনটা অপশনই কিন্তু তোমরা এটাই কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, আমরা একেবারে শেষের দিকে চলে আসছি, আর মাত্র 2টা আছে আমাদের হাতে। দেখো নিচে উদ্দীপকটা পড়ো। মধ্যগড়ের রাজা ভূমি সংস্কারের অংশ হিসেবে প্রজাদের জমির মালিকানা সত্ত্ব স্বীকার করে তাদের দলিল প্রদান করেন এবং প্রজারাও নিয়মিত খাজনা প্রদান করবেন মর্মে অঙ্গীকারনামা দেন। দেখো, দলিল প্রদান করেন ভূস্বামীরা, যারা ভূমির মালিক, তারা কি করবেন? নিয়মিত খাজনা প্রদান করবেন বলে তারা অঙ্গীকারনামা দেন, এবং তাদের দলিল প্রদান করেন কে? তৎকালীন সম্রাট বা শাসক। ঠিক আছে, এটা কার সাথে মিলে যাচ্ছে? আমরা যে শেরশাহর সময় যে কবুলিয়ত এবং পাট্রা পড়েছিলাম না, এই কবুলিয়ত এবং পাট্রার সাথে কিন্তু এটা মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের উদ্দীপকের ভূমি সংস্কার উদ্দীপকের যে ভূমি সংস্কার, এটি কোন শাসকের সাথে সাদৃশ্যপূর্ণ? ঠিক আছে, দেখো সেটা হচ্ছে শেরশাহর সাথে। ঠিক আছে, এখন আসো সর্বশেষ আমাদের এমসিকিউ আজকের ক্লাসের, সেটা হচ্ছে উক্ত শাসক ছিলেন, উক্ত শাসক বলতে শেরশাহকে বোঝানো হচ্ছে তিনি কি কি ছিলেন? একজন সাহসী বীর ছিলেন, সমর কুশলী সেনানায়ক ছিলেন এবং একজন সুদক্ষ শাসক ছিলেন। শেরশাহর যদি আমরা চরিত্র বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব যে ওখানে যে 3টা অপশান রয়েছে, 3টা অপশানই কিন্তু শেরশাহর সাথে একেবারে 100% অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, সেই জন্য আমরা বলতে পারি যে এখানে ঘ নাম্বারটা এখানে রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, এই তো আব্রাহাম খান বলেছ 130-এর ঘ। জি, সালসাবিলা হক 130-এর ডি বলেছ। ওকে, সুরাইয়া নূর ভূমি ঘ। ওকে, তো আর কি আছে? না, আর আজকে আমার কোনো স্লাইড নাই। আজকের মতো এখানেই শেষ। তোমাদের কারো কোনো প্রশ্ন কিংবা জানার কিছু থাকলে আমাকে এখন জিজ্ঞেস করতে পারো, আমি ক্লাসটা একদম শেষ করে দিব। যেহেতু একেবারে আমার 130টা এমসিকিউ ছিল 3টা অধ্যায় মিলে, আমি চাইলে আরও কিছু এমসিকিউ অ্যাড করতে পারতাম, কিন্তু ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে জন্য করি নাই। ঠিক আছে, তো তোমাদের কারো কিছু জানার কিছু থাকলে বলতে পারো। আর তোমাদের আরেকবার বলে নিই, যাদের তোমাদের প্রিপারেশান এখনও ভালো মতো নিতে পারো নাই, তোমাদেরকে বলে রাখি, তোমরা তো আজকে দেখলা যে শুধু আমি মুখে বলে দিলাম, এর পরবর্তী যে এফআরবি কোর্সে যদি ভর্তি হও, সেখানে তোমরা এই এমসিকিউ যে সলভ, এখানে ছোটোখাটো একটা ব্যাখ্যা পেয়ে যাবা। এখান থেকে তোমরা কিন্তু যে ইতিহাস কাহিনীগুলো মনে করতে পারবা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এফআরবি 4.0 কোর্সে যদি ভর্তি হও, প্রত্যেকটা ক্লাসের সাজেশনমূলক সাজেশন তো পাবাই, প্রত্যেকটা ক্লাসে লাইভ ক্লাস পাবা,
প্রথম থেকে শেষ পর্যন্ত, ফার্স্ট পেপার থেকে সেকেন্ড পেপার পর্যন্ত সবগুলো পাবা, ঠিক আছে? আব্দুল কাইয়ুম, থ্যাংক ইউ ভাইয়া, পুরো ক্লাসটা করেছো। এতে করে আমার উপকার কি হবে? আমার চাইতে কিন্তু তোমার উপকারটাই বেশি হবে, ঠিক আছে? তো তোমরা সেখানে, হ্যাঁ পাঠশালা শুরু, পাঠশালা আজকে ছুটি, ঠিক আছে? আজকে থেকে পাঠশালা ছুটি, ক্লাস শেষ। আচ্ছা, এফআরবি ক্লাস কখন থেকে শুরু হবে? এফআরবি ক্লাস মেবি আমাদের 12 তারিখ থেকে ডেট দেওয়া আছে, ইনশাল্লাহ 12 তারিখ থেকেই শুরু হবে। হ্যাঁ, মায়া সুলতানা রিভাইস হয়ে গেল, ঠিক আছে ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, খাদিজা জি, খুশবু, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো ইনশাল্লাহ পরবর্তী ক্লাস আমার আছে রবিবারে, হ্যাঁ রবিবারে 11 তারিখ, রবিবার মেবি রাত 10টাতেই আমার ক্লাস দেওয়া আছে। তো ইনশাল্লাহ রবিবারে দেখা হবে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, আপনারা তো অনেকেই আছেন যারা আমার রেগুলার ব্যাচের স্টুডেন্ট না, সেক্ষেত্রে আমার পরিচয়টা একবার দিয়ে নিই, যদিও শেষের দিকে অনেকেই নাই, তারপরেও বলি। আমি আদনান সাইদ মাহাদি, পড়াশোনা করতেছি রাজশাহী ইউনিভার্সিটিতে। আমার সাবজেক্ট হচ্ছে ইসলামিক স্টাডিজ, বর্তমানে আমি মাস্টার্সের থিসিস গ্রুপে আছি। আর আমার হোম টাউন হচ্ছে জয়পুরহাটের সেটেল। আমার দাদার বাড়ির সূত্রে বলা যায় যে আমার মানে পৈতৃক নিবাস হচ্ছে নওগাঁ জেলার পোরশা থানা। হ্যাঁ, তো ঠিক আছে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। শেষ পরিচয় জি, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।